স্বাগত একাত্তর জার্নালের সাথে আছি নবনীতা চৌধুরী। আপনারা জানেন দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা হাজির হই এই অনুষ্ঠানে এবং সেসব খবরের বিশ্লেষণ করবার চেষ্টা করি। বরাবরের মতো শুরুতেই আলোচনায় যাবার আগে দেখে নিতে চাই একাত্তরের সর্বশেষ সংবাদ শিরোনাম। দুই পক্ষের উত্তেজনার পর প্রেস ক্লাব থেকে বের হয়ে গ্রেফতার ফখরুল, আছেন গোয়েন্দা কার্যালয়ে। গুলশানের কার্যালয়ে আছেন খালেদা জিয়া, নিরাপত্তা শিথিল, খুলে দেওয়া হয়েছে একটি ছোট গেট। উস্কানি দিয়ে মানুষ হত্যার মামলায় খালেদাকে আসামি করা হতে পারে জানালেন একাধিক মন্ত্রী। অবরোধে বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিএনপি শিবিরের সংঘর্ষ, রাজধানীতে জনজীবন স্বাভাবিক। পর্নোগ্রাফি আইনের মামলায় ইটিভি চেয়ারম্যান সালামের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন। আজ আমাদের সাথে একাত্তর জার্নালের টেবিলে যোগ দিয়েছেন বাংলাভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জুলফিকার আলী মানিক। স্বাগত আপনাদের দুজনকে। মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা দুজনই দুই বার্তা কক্ষ থেকে এসেছেন। আজকের সারাদিনের খবর কিভাবে মানে একরকমের সামাপ করবেন? যে আজকে দিনের ঢাকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু অবরোধ চলছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হয়ে গেলেন। পুরো বিষয়টিকে সারাদিনটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? অবরোধের তো মানে আমার কাছে শুরু থেকে আগের দিনই যেটা আশঙ্কা হচ্ছিল যে এই অবরোধ টিকবে না এবং এই অবরোধটা সময়চ্যুত কোনো কর্মসূচি না, এবং সেটিই হয়েছে। এবং সন্ধ্যার পর বিপুল পরিমাণ গাড়ি টাড়ি বের হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আকস্মিকভাবে এই কর্মসূচিটা দেয়া, যেটি এই ধরনের অনির্দিষ্টকাল অবরোধের মতন কর্মসূচি দেওয়ার মতন পরিস্থিতি নাই। সেটি ধাপে ধাপে হতে পারত এবং এটা যেহেতু সর্বাত্মক কর্মসূচি, এটা আরও পরে দিলে ভালো হতো যদি দেওয়ার মতন পরিস্থিতি থাকতো। কিন্তু সবচেয়ে কষ্ট লেগেছে আজকে যে দেখেন এই পরিস্থিতিটা, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেখেন সে তো রাস্তায়ও সমাবেশ করেনি, একটি পেশাজীবীদের একটি সমাবেশ করতে এসছে, সেখানে এমন পরিস্থিতি তৈরি করা হলো, তিনি নিরাপত্তার অভাবে বের হতে পারেননি। আজকে যখন বের হলো, যে আশঙ্কাটা করা হচ্ছিল তাকে বের করা হবে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে সবার সমাবেশ তিনি যদি করেন তাহলে গ্রেপ্তার করা হবে, খালেদা জিয়াকে করা হবে না, তাকে বাড়িতে যেতে তার কোনো বাধা নেই। কিন্তু সরকার কিন্তু সেই কথাটা রাখলো না। ঠিকই তিনি যখন বের হলেন, বের হওয়ার মধ্য দিয়ে যেই একটা অপ্রীতিকর পরিস্থিতি তাকে ঘিরে, মোস্তফা ফিরোজ, কাল রাত থেকেই তো পুলিশ ওত পেতেছিল। মানে আমাদের চ্যানেলে আমরা 8টা-9টা থেকেই বলছিলাম যে উনি বের হলেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হলেই গ্রেফতার হবে। মানে ওত পেতে এই যে ধরার মতন পরিস্থিতিটা সরকার তৈরি করলো, সেটাই তো বলছি যে তাহলে বিরোধী দলের একেবারে ঘরোয়া পর্যায়ে মত প্রকাশেরও যদি স্বাধীনতাটা রুদ্ধ করে দেওয়া হয়, যেখানে সামনে প্রজন্ম লীগ, বিভিন্ন সংগঠন যেখানে উৎসব করছে, সমাবেশ করছে, লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, সেখানে ভেতরেও যদি সমাবেশটা করতে না দেওয়া হয় এবং সমাবেশটা করার পর, এবং পেশাজীবীদের সমাবেশ, এটা বিএনপিরও সমাবেশ না, পেশাজীবীদের একটি সমাবেশ, বিএনপি সমর্থিত, বের হবার পর তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো, তার গ্রেপ্তারের সময় যেই ধরনের তাকে ঘিরে যে ধরনের স্লোগান, যে ধরনের গালাগালি করা হলো, এটা কিন্তু ঠিক না। কারণ আপনি মিনিমাম রাজনৈতিক শিষ্টাচার যদি না রক্ষা করেন, তাহলে আপনার পরিস্থিতি তো বদল হবে। কোনো সরকারই তো শেষ সরকার না। তাহলে আপনি চিন্তা করছেন না কেন যে এই পরিস্থিতিতে আপনাকেও ভোগ করতে হবে? আর গণতান্ত্রিক রাজনীতি তো এটা তো মানতেই হবে যে আপনার আজকে বিএনপি যদি সংসদে থাকতো, তাহলে সংসদে তাদেরকে নিয়ে আপনাকে সংসদ চালাতে হতো না। তাহলে এইসব পরিস্থিতি বিবেচনা করে আজকে হয়তো একটা যে কোনোভাবেই বলেন না কেন, গভর্নমেন্ট হয়তো বলতে পারে তারা ভুল রাজনীতির খেসারত দিচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। ভুল রাজনীতির খেসারত দিয়ে তো তারা অলরেডি সংসদের বাইরে আছে। তাহলে ন্যূনতম মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা যদি নিশ্চিত না করেন, আর যদি তারা যদি কোনো কর্মসূচিতে আসে এভাবে যদি গ্রেপ্তার করেন, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাটা কিন্তু মুখ থুবড়ে পড়ে, যেটা কারোর জন্য ভালো না। জুলফিকার আলী মানিক, মানে সরকার একদিকে বিরোধী দলের ডাকা অবরোধ প্রথম দিনেই আসলে শিথিল হয়ে এসেছে বলা যায়, যে শহরে এক রকমের স্বাভাবিক জনজীবন শুরু হয়েছে, মানুষ অপেক্ষাই করছিলেন যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে, সেটা শুরু হয়েছে। অন্যদিকে সরকার তো শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করলো তাই নয়, যে পরশুদিন রাত 3টায় তার বাড়িতে অভিযান চলেছে, দুদিন তিনি এক রাত তিনি প্রেস ক্লাবে থাকলেন, তারপরে গ্রেফতার হলেন। শুধু সেটাই নয়, এখন বলা হচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধেও হত্যা মামলা হতে পারে, হুকুমের আসামি তাকে করা হতে পারে। কাজে সরকার তার
এক রকমের যদি জবরদস্তি বলি বা সরকারি ভাষায় আইনের শাসন বলি, তারা সেটি জারি রাখছে। মানে এই যে আমাদের রাজনীতিতে আমরা গত 2 দিন ধরে যা দেখছি বা 3 দিন ধরে, মানে এগুলি এমন না যে একদম আমাদের কাছে নতুন, এগুলি দেখতে দেখতে আসলে আমরা একদম অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, আমাদের গা সহা ব্যাপার, কারণ এটা যুগের পর যুগ এই যে রাজনীতিতে বিরোধী পক্ষকে নিবর্তনমূলক একটি ব্যবস্থা নেওয়া, এটা যে সরকারে থাকে সেই তার বিরোধী পক্ষকে এরকম করে, এটা এই সংস্কৃতির মধ্য দিয়েই তো আসলে আমরা এগোচ্ছি। এখন কেন কষ্টটা লাগে, আমরা তো এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই আসলে। এখন বেরিয়ে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে বের করে নিয়ে আসার জন্য। এখন আমাদের প্রত্যাশা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে দীর্ঘ প্রায় 6 বছর ধরে এবং তারা একটি বড় মেজরিটি নিয়ে আছে এবং মানে আওয়ামী লীগ একটি অত্যন্ত লিবারেল পার্টি হিসেবে পরিচিত, রাইট? সো তার কাছে একটু সবাই একটু বেটার পারফরমেন্স আশা করে, এক্সপেকটেশনটা সবসময় বেশি, এটা হচ্ছে সত্য কথা। যেই কারণে দেখবেন যে কিছু হলে আওয়ামী লীগের প্রতি মানুষের সমালোচনার জায়গাটা একটু বড় হয়ে প্রত্যাশাটা বেশি থাকে, প্রত্যাশাটা তার কাছে বড়, রাইট? আমরা অনেক সংবাদ মাধ্যম কর্মী হয়তো বলবো যে সমালোচনার সুযোগটাও অনেক বেশি সময়, হ্যাঁ, নানান কারণে। সো সেই জায়গাটা আমি যেটা বলবো যে সেই জায়গায় হয়তো গত 2-3 দিন ধরে সরকারের দিক থেকে যেই কাজগুলি করা হচ্ছে সেটা কোনো অবস্থায় কাঙ্ক্ষিত না। ইভেন এটা যদি বিএনপি ক্ষমতা থেকে যখন এগুলি করেছে তখনও এটা কাঙ্ক্ষিত ছিল না, যেই থাকে। এখন এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? এখন একটা জিনিস আমি বলি যে আপনি একটা জিনিস আমার মাথার মধ্যে একটু ভাবনার জায়গাটা, যেখানে আমি এখনো কোনো কিছু কংক্রিট খুঁজে পাইনি বা আমি অনেক সাংবাদিক বন্ধুকে জানতে চেয়েছি, সেটা হচ্ছে যে এই যে গত বছরের 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে এইবারের 5ই জানুয়ারি মোটামুটি দেশ কিন্তু একটা শান্তিপূর্ণভাবে যাচ্ছে, তেমন কোনো টেনশন নেই কারোর মধ্যে। হ্যাঁ, বিএনপির একটা আক্ষেপ যে সে ক্ষমতা বা সংসদের বাইরে রয়েছে, সে ওইভাবে নিজে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে, কিছুই করতে পারছে না। সো বিএনপি যখন আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে মরা হাতিরও দাম নাকি লাখ টাকা। সো বিএনপির রাজনীতির আজকে যেই অবস্থা, সে অলমোস্ট লাইক এ ডেড এলিফ্যান্ট, রাইট? এখন একটা ডেড এলিফ্যান্ট যদি হয়েই থাকে সে, মানে কেন তার প্রতি এত বেশি নিবর্তনমূলক এরকম কঠিন ব্যবস্থা নিতে হবে? আমি এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করছি। এখন আমি ঠিক পাইনি। এখন কেউ কেউ যেটা বলতে চাচ্ছেন, হয়তো সরকারের কাছে এমন কোনো তথ্য আছে যে 5ই জানুয়ারিকে কেন্দ্র করে, যেহেতু তারা বেশ 1 মাস 2 মাস আগে থেকে নানান কিছু হুমকি ধামকি দিচ্ছে এবং যেহেতু তাদের 12-13 সালে বিভিন্ন রকমের সন্ত্রাস করার আন্দোলনের নামে একটা উদাহরণ সৃষ্টি করেছে, একটা নজির সৃষ্টি করেছে, সেই জায়গা থেকে গত 2-3 মাসের বক্তব্যতে তারা একটা আশঙ্কা বা তথ্য থাকতে পারে যে 5ই জানুয়ারিকে ঘিরে একটা অ্যানার্কি সৃষ্টি করা দেশে, সেই জন্য হতে পারে যে সেই ঝুঁকিটা বা সেই বিন্দুমাত্র সম্ভাবনাটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য এই আয়োজন করেছে। এবং এইবার যে ঘটনাটা ঘটলো, আপনি যদি দেখেন যে গত 5ই জানুয়ারি নির্বাচনের আগে ঠিক অলমোস্ট সেম ঘটনা, তখন অবশ্য বেগম খালেদা জি ওনার বাসায় ছিলেন। ওই যে গোপালী বলে পুলিশদেরকে তুইতুকারি করে উনি গালিগালাজ করলেন, রাইট? হ্যাঁ, মার্চ ফর ডেমোক্রেসি। সো একই ঘটনা এবার ওনার অফিসে এসে ঘটেছে। কেন উনি অফিসে এসে ঘটলেন, কেন, সেগুলি হয়তো আরো অনেক কিছু খুঁজতে পাওয়া যাবে, যে কেন উনি নয়াপল্টনে আগে চলে যেতে চেয়েছেন, কি প্ল্যান ছিল, এগুলো তো আমরা জানি না। কারণ যেমন হেফাজতকে গত বছর যখন আপনার সমাবেশ করতে দিল, এই সমাবেশের আড়ালে যে দেশে একটি অ্যানার্কি সৃষ্টি করে সরকারকে ফেলে দেওয়ার প্ল্যান ছিল, সেটা তো অনেক পরে বোঝা গেল যখন তারা শাপলা চত্বর ছেড়ে যেতে চাইল না। সো ঘটনা হচ্ছে এই ধরনের তথ্য সরকারের কাছে অনেকে সন্দেহ করছেন আছে, কিন্তু যতক্ষণ এই তথ্য সরকার ওপেন করছেন না ততক্ষণ কিন্তু আমরা কেউ কনভিন্স হবার মতো কোনো জায়গায় যেতে পারছি না। এখন ঘটনা হচ্ছে যে এইটাও যেমন সত্য যে এই যে সরকার যেভাবে একটি নিবর্তনমূলক আচরণ করেছে, এটা যেমন কাঙ্ক্ষিত না, এটা যথেষ্ট সমালোচনার জায়গা রাখে। দুই ভাই ইতিমধ্যে অনেক কথা বলছে, স্পেস কমে যায়। আবার এটাও ঠিক যে বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে যে সে 2001 থেকে 6 সালের যে একটি অরাজক শাসন ব্যবস্থা সে বাংলাদেশকে দেখিয়েছে, তারপরের যে 8 বছর আমরা পার করেছি, সে বিরোধী দলে থেকে, এমনকি এখন বিরোধী দলেও না, সে অফিসিয়ালি একটা সরকার বিরোধী বড় রাজনৈতিক দল, এখানে থেকেও কিন্তু সে তার এই যে রাজনীতির যে একটি গণতান্ত্রিক সুস্থ চর্চা, এই জায়গাটি কিন্তু সে যায়নি। এখন যখন মনে করেন যে সমস্যা কি, আওয়ামী লীগকে যদি ধরেন, আওয়ামী লীগ বলবে আমার নেত্রীকে তো গ্রেনেড মেরে সে মেরে ফেলতে চাইছিল, সে জঙ্গি দিয়ে তো পুরো দেশকে করতে চাইছিল, এবং একই কাজ সে 2011, 12, 13 সালেও করছে। এখন এই যে আপনি যে একটা নিজের রেপুটেশন নষ্ট করে ফেলেছেন, এখান থেকে তো নিজেকে উদ্ধার করতে হবে।
নিজেকে যদি উদ্ধার করতে চান, নিজেকে সংশোধন করে রাজনীতিটাকে দেখাতে হবে যে আমি এখন নতুন ধারার ভিন্ন রাজনীতি করছি, গঠনমূলক রাজনীতি। আপনি নিজেকে উদ্ধার করার কথা বলছেন মোস্তফা ফিরোজ, আমি এই প্রশ্নটিও করতে চাই। আমাদের সঙ্গে অবশ্য দুজন আছেন অতিথি, বাড়িধারা স্টুডিও থেকে সংযুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত এবং ধানের শীর্ষের সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। তাদেরকেও আমি নিতে চাই, তাদেরকেও এই প্রশ্নটি করব। মোস্তফা ফিরোজ, খালেদা জিয়ার এখনকার অবস্থাটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে নিজেদেরকে যদি উদ্ধার করতে চায়, বিএনপির রাজনীতির কথা বলছেন, আমার তো মানে আপনার কাছে আমি জানতে চাইবো খালেদা জিয়াকে আজকেও অবরুদ্ধ আছেন, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? মানে উনি কি অবস্থায় আছেন আর তাকেই বা উদ্ধার করবে কে? মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে যিনি লাথিমার ভাঙড়ে তালা, সেই লাথিমার ভাঙড়ে তালার লোক কই? মোস্তফা ফিরোজ, আপনি কি না না আমি দেখলাম ওনারা যুক্ত হয়েছেন কিনা, অতিথিরা আছেন। আচ্ছা, সেটি হলো যে এই কর্মসূচিটা মেইনলি সরকারের লক্ষ্য ছিল যে 5 তারিখে যাতে কোনো কর্মসূচি না করতে পারে, সেজন্য তার সর্বোচ্চ শক্তি, অর্থাৎ 5 তারিখে যাতে বিএনপি কোনো রকম সমাবেশ না করতে পারে, না করার মধ্য দিয়ে সরকারি দল এবং সরকারের প্রশাসনকে একটু মনোবল চাঙ্গা করার ইয়ে ছিল। সেই দিকটি কতটা সফল হয়েছে সেটি অবশ্য প্রশ্ন সাপেক্ষ। তবে আজকে আমার যেটা মনে হচ্ছে যে আজকে তো সেই অবস্থাটা ছিল না, আজকে বের হওয়ারও উদ্যোগ নিলেন না, চিকিৎসকরা গেছেন, সম্ভবত তার শারীরিক অবস্থাটা শারীরিক অবস্থাটা ভালো না। তো এই অবস্থায় আসলে আজকের দিনটা আসলে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি অবরুদ্ধ আছেন নাকি আসলে মুক্ত অবস্থায় আছেন, সেই বিষয়টা কিন্তু একটু প্রশ্ন সাপেক্ষ আর কি। তিনি যদি বের হবার উদ্যোগ নিতেন, বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেন তার বাসার দিকে, তাহলে তো তখন যদি তালা যদি খুলে দেওয়া হতো। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে ম্যাডাম কালকেও কি বেরোবেন, উনি বলেছেন চেষ্টা করব, কিন্তু আজকে পারেননি। হ্যাঁ, সেই চেষ্টাটা আজকে আমরা দেখি নাই। এখন সেটা কি অসুস্থতার কারণে কি সেই চেষ্টাটা করেননি, নাকি তিনি মনে করছেন যে তাকে বের হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, যেটা মানিক বলল। কিন্তু আজকে তথ্যমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এর পরবর্তীতে যেহেতু অবরোধের কর্মসূচিটা তেমন খুব জোরালো হয়নি, জমজমাট হয়নি, এই কর্মসূচিটা যদি কালকে পরশু আরও শিথিল হয়ে যায়, তাহলে কিন্তু বেগম খালেদা জিয়ারও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে গ্রেপ্তার হলেন, তারও কিন্তু একটা গ্রেপ্তার হওয়ার একটা মানে আশঙ্কা কিন্তু আরও মানে বেড়ে গেল। কারণ যে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছেন, ঠিক একই কারণে কিন্তু সরকার যদি চায় তাহলে বেগম খালেদা জিয়াকেও কিন্তু গ্রেপ্তার করতে পারে, ইতিমধ্যে যেহেতু তার মামলাও আছে। সুতরাং এখন কিন্তু এই বিষয়টাই হয়তো বিএনপি চেয়ারপারসন বা বিএনপি নেতৃত্ব চিন্তা করছেন যে তিনি এই অবস্থায় অফিস থেকে বের হবেন কি বের হবেন না, এই টানাপোড়েনের মধ্যে হয়তো তারা থাকতে পারেন। তবে এই ক্রাইসিসটা আমি যেটা দেখছি যে একটা অরফানেজ কেস আছে কিন্তু বেগম খালেদা জিয়ার আগামীকাল হাজিরা, এই মামলাটা বহুল আলোচিত, কারণ উনি ডেট পিছান এবং উনি যেতে চান না, এবং এই পুরো সিচুয়েশনটা কিন্তু উনাকে কালকে না যাওয়ার একটি অদ্ভুত গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে। যেমন ওনার আইনজীবীরা ইতিমধ্যেই বলেছেন যে উনি কালকে কোর্টে হাজিরা দিতে পারবেন না। সো এই যে দেখেন যে উনি এমনি কেসটাতে হাজিরা দিতে চান না, এড়াতে চাচ্ছেন মামলাটা, সো উনি কালকে আরো একটি অজুহাত পাচ্ছেন, রাইট? সো ঘটনা হচ্ছে যে হোল সিচুয়েশনগুলি একটা নর্মাল প্রসেসে যা যা ঘটবার কথা সেই জিনিসগুলি করছে না। আর আমরা যতই পলিটিশিয়ান এবং পলিটিক্স নিয়ে কথা বলি, মূল ভোগান্তিটা সাধারণ মানুষের, আনবিলিভেবল। না, কিন্তু তা তো অবশ্যই, সে নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু আমি ফিরে এসে এই রাজনীতিবিদদের কাছে এই প্রশ্নটিও রাখতে চাই যে রাজনীতির ভবিষ্যৎ খুব অন্ধকার হয়ে যাচ্ছে কিনা, যে খালেদা জিয়ার মতো একজন নেত্রী 3 দিন ধরে অবরুদ্ধ, চতুর্থী এবং তৃতীয় রাত শেষে চতুর্থ রাত যখন আসছে আমরা আলোচনা করছি যে আমরা জানি না উনি আসলে বেরোতে পারবেন কি পারবেন না, উনি গ্রেফতার হবেন কি হবে না, এই আশঙ্কায় চতুর্থ দিন খালেদা জিয়ার মতো নেত্রীর পার করতে হচ্ছে। আমার মনে হচ্ছে রাজনীতি শেষ পর্যন্ত বোধহয় ডিফিকাল্ট হয়ে উঠছে। একটা বিরতি নিয়ে ফিরছি ৭১ জার্নালে। দুই পক্ষের উত্তেজনার পর প্রেস ক্লাব থেকে বের হয়ে গ্রেফতার ফখরুল, আছেন গোয়েন্দা কার্যালয়ে। গুলশানের কার্যালয়ে আছেন খালেদা জিয়া, নিরাপত্তা শিথিল, খুলে দেওয়া হয়েছে একটি ছোট গেট। উস্কানি দিয়ে মানুষ হত্যার মামলায় খালেদাকে আসামি করা হতে পারে জানালেন একাধিক মন্ত্রী।
অবরোধে বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিএনপি শিবিরের সংঘর্ষ, রাজধানীতে জনজীবন স্বাভাবিক। পর্নোগ্রাফি আইনের মামলায় ইটিভি চেয়ারম্যান সালামের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন। ফিরে এলাম ৭১ জার্নালে। আমরা আমাদের সঙ্গে রয়েছেন বাড়িধারা স্টুডিও থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত এবং থানের শীর্ষ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রশ্নটি রেখেছিলাম বিরতির আগে, যে চতুর্থ রাতের মতো কার্যালয়ে রাত কাটাতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। অবরুদ্ধ তিনি আছেন বলেই আমরা বলে আসছিলাম এতদিন ধরে, এবং অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করলেন, রুহুল কবির রিজভী আহমেদকে অসুস্থ বলে হাসপাতালে তুলে নিয়ে যাওয়া হলো, এবং চতুর্থ রাতের মতো বেগম খালেদা জিয়ার মতো নেত্রী আছেন কার্যালয়ে অবরুদ্ধ। অন্যদিকে আপনাদের মন্ত্রীরা, একাধিক মন্ত্রী হুমকি ধামকি দিচ্ছেন যে মামলা হতে পারে, গ্রেফতার করা হতে পারে। খালেদা জিয়ার মতো একজন শীর্ষ নেত্রীকে 4 দিন আটকে রাখা, বের হলে গ্রেফতার হতে পারেন, এরকম হুমকি ধামকি দেওয়া, সব মিলিয়ে আপনারাই বিএনপির প্রতিষ্ঠাতার যে বিখ্যাত একটি সংলাপ ছিল যে পলিটিক্স, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, আওয়ামী লীগকে এখন পলিটিক্স ডিফিকাল্ট করে তুলছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি শুরুই করলেন উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। আসলে পলিটিক্সটা ডিফিকাল্ট কিছু না। পলিটিক্স হচ্ছে সোজা পথে চলা, মানুষের ভালো করা, মানুষকে সাথে নিয়ে মানুষের উন্নয়ন করা, এইটা হচ্ছে রাজনীতি। রাজনীতি মানে ডিফিকাল্ট কেন হবে? রাজনীতি কেন ডিফিকাল্ট হতে যাবে? আপনি বলুন কাদের সাথে জনগণ আছে? বেগম খালেদা জিয়া, আপনি বললেন তার মতো নেত্রী, তিনি এক সময় ছিলেন, তার দল এক সময় বড় দল ছিল। এখন কি হয়েছে? গত বছর 29শে ডিসেম্বর দেখেছিলাম, গত বছর মানে 2013 29শে ডিসেম্বর দেখেছিলাম উনি একা একজন কাজের বুয়া নিয়ে বের হয়েছেন। আর এবছর কি দেখলাম? 20-25 জন মহিলা কর্মী গেটের উপর লাফাচ্ছেন। 1 থেকে 25 জন হয়েছে, বুঝলাম 1 থেকে বা 25-30 জনই হয়েছে। পুলিশের সংখ্যা 150, বালি ট্রাকের যদি কথা বলেন 11টি বা এখন 1টি। বিএনপিকে 3-4-5 হাজার লোক নেই একটা মিছিল করার মতো। আপনারা বলবেন পুলিশ দিয়ে, পুলিশ বাংলাদেশের প্রথম দিন থেকেই ছিল। বিএনপি যখন 15 বছরের বেশি ক্ষমতায় ছিল বা আরো বেশি কিন্তু ক্ষমতা, তখনও পুলিশ ছিল, তখনও আওয়ামী লীগ আন্দোলন করেছে, রাজপথে থেকেছে, মার খেয়েছে, জেল কেটেছে, গুলি সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, রাজপথ ছাড়ে নাই। আজকে আপনি বলছেন এত বড় নেত্রী, কিভাবে নেত্রী আপনি বড় বললেন? একজন মানুষ একসময় বড় থাকতে পারেন, কিন্তু সবসময় সেই দলটি বড় নাও থাকতে পারে। আপনারা বলে দেখুন, আজকে আপনারা বিভিন্ন কথা বলবেন। তারেক জিয়া একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে তারেক জিয়া বলেছেন যে শুধু ঢাকা থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন করলে হবে না, বাংলাদেশকে, ঢাকাকে মহল্লায় মহল্লায় বিচ্ছিন্ন করতে হবে। সন্ত্রাসবাদীকে তিনি উৎসাহিত করেছেন, এবং উৎসাহিত করার জন্য আমরা বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত এই 1 বছরে 13টি জনসভার জন্য পারমিশন চেয়েছিলেন। 10টি জনসভা তিনি ঢাকার বাইরে এবং ঢাকা সহ 10টি জনসভা করেছেন, বাধা দেওয়া হয় নাই, বড় বড় জনসভা করেছেন। কিন্তু যখনই নাশকতা আসে, যখনই হত্যা সন্ত্রাস আসে, যখনই মানুষকে পুড়িয়ে মারার কথা বলা হয়, যখনই অবরোধের কথা বলা হয়, অবশ্যই দেশের সরকারের দায়িত্ব আছে সেই দেশকে জঙ্গি মুক্ত সন্ত্রাস করার জন্য। আপনি একটু পিছন থেকে বলছিলেন যে বিএনপি যদি ছোট দল হয় তাই কি সন্ত্রাসী জঙ্গিরা ছোটই হয়? সন্ত্রাসী জঙ্গিদের কোনো জনসমর্থন থাকে না, তারা সন্ত্রাস করে বড় বড় অঘটন ঘটায়। কালকে যদি বেগম খালেদা জিয়া সন্ত্রাসী দিয়ে মানুষ মারতে না চাইতেন, রাস্তা কেন অবরোধ দিয়েছেন তিনি? আপনার মনে হয় মানুষ বিশ্বাস করছে যে সন্ত্রাসী জঙ্গি বাদী হয়ে গেছে বিএনপি, সে কারণেই আপনারা এটা প্রমাণ আপনারা দেখেছেন। গত এই কয়েকদিন আগে যখন বিএনপি একা হরতাল দিল, জামাত যখন সেই হরতালে অংশগ্রহণ করলো না, তখন কোনো সন্ত্রাস হয় নাই। তার অর্থই বলছি না যে জামাত তার সাথে মিলে সন্ত্রাস করে নাই, অর্থাৎ বিএনপির শক্তিটা কমে গিয়েছিল। সেই বিএনপির শক্তি কমার কারণেই এখন যেটাই করতে যাচ্ছে, আজকে আপনারাই কথা বলছিলেন যে জনজীবন ঢাকায় একদম অলমোস্ট নরমাল, কালকে থেকে আরো বেশি হবে। ঢাকার বাইরে থেকে বাস আসা শুরু হয়েছে। আমি আমার সিরাজগঞ্জের কথা জানি যে আজকে সকালে বাস ছেড়েছে, কালকে থেকে পুরো জনজীবন আবার স্বাভাবিক হয়ে যাবে। এই হরতাল অবরোধ দিয়ে না দিয়ে আমি তাদেরকে পরামর্শ দিব, জনগণের কাছে যান, জনগণের সাথে মিশুন, জনগণকে পক্ষে আনার চেষ্টা করুন, জনমত নিয়ে আসুন। তারপরে আপনারা দেখবো যে আপনারা আন্দোলন করতে পারবেন কি পারবেন না।
আর BNP আর আমি যদি আপনাকে বলি যে জনগণের কাছে তাদের যেতে দিন, তারপরে দেখুন যে সেই আন্দোলন আপনারা মোকাবেলা করতে পারেন কি পারেন না। আমরা কারা জনগণের কাছে দেওয়ার জন্য 100-150 পুলিশকে যে দল ভয় পায় তারা জীবনেও জনগণের কাছে যেতে পারবে না। তারাও পুলিশ সারা জীবনই থাকবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর যে দলই ক্ষমতায় থাকুক না কেন, ওই পুলিশকে ভয় পেলে যারা আইন তাদের আন্দোলন করা সম্ভব। আমি দেখেছি এর আগে পুলিশের ভয়ে বিএনপির নেতারা শার্ট প্যান্ট খুলে দৌড়িয়েছে, আমি দেখেছি মির্জা ফখরুল ইসলাম পুলিশের ভয়ে যদি হয় ওত পেতে ছিলেন, আপনারা একটু আগে বলছিলেন, একটু আগে প্রেস ক্লাবের মধ্যে লুকিয়েছিলেন। লুকিয়ে থেকে আন্দোলন যারা করতে চায় তাদের সারা জীবন গর্তের মধ্যেই থাকতে হবে, তারা কোনোদিন বাইরে আসতে পারবে না। আরেকটি কথা শুনুন, আমার শেষ কথাটা শুনে নেন। সেটা হচ্ছে প্রত্যেকটি স্তরেই একটা স্তর থাকে। আমি বাংলাদেশ আর্মি না, শুধু যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য একটা কথা আছে, যখন প্রধান সেনাপতি যুদ্ধের সম্মুখে দাঁড়ায় তখন মনে হবে তার পিছনে কেউ নেই, সে এক আত্মহত্যা দেওয়ার জন্য অথবা বীরত্ব প্রকাশ করার জন্য সামনে এসে দাঁড়ান। বেগম খালেদা জিয়া গত পরশুদিন যা করেছে তিনি বীরত্ব প্রকাশ করার জন্য করেছেন, কিন্তু তিনি এমন কোনো কথা বলেন নাই যে বাংলাদেশের জনগণ তাতে যে উজ্জীবিত হয়ে যাবে তার পক্ষে নামবে। বলেন সারা বাংলাদেশে 80,000-এর বেশি গ্রাম আছে, 485-এর 5,000-এর বেশি ইউনিয়ন আছে, 500-র মতো উপজেলা আছে, 64টা জেলা আছে। আপনার টিভিতে দেখাচ্ছেন কয়টা উপজেলায় কয়টা জেলাতে গন্ডগোল হয়েছে। যে কোনো ছোট দল, সন্ত্রাসী দল, একসময় তো 63টা বোমা ফুটিয়েছে একটা দল, তার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই। একসময় তো তারা 10টা অস্ত্র এনেছে, একসময় তো তারা 70-80 পাউন্ডের বোমা ফাটানোর চেষ্টা করেছে কোটালীপাড়ায়। আবার তারা ষড়যন্ত্র করে আপনার কাছে ফিরবো যে আপনারা কি তাহলে বিএনপি কে নিশ্চিহ্ন করে ছাড়বেন? কেউ কাউকে নিশ্চিহ্ন করবে না। আপনি রাজনীতিতে নিশ্চিহ্ন করার ক্ষমতা নেই। রাজনীতিতে কেউ নিশ্চিহ্ন কাউকে করতে পারে না, করতে পারবে না। জনগণকে সম্পৃক্ত হয়ে যতদিন রাজনীতি করবেন ততদিন পর্যন্ত রাজনীতি ঠিক রাখবে। একসময় মুসলিম লীগ বিশাল একটা দল ছিল, সেই দলটি যেমন আসবো ডাক্তার হাবিবুল মিল্লাত আপনার কাছে। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন কি অবস্থায় আছেন? মানে তাকে কি এখনো আপনারা অবরুদ্ধ বলছেন কিনা, এবং তিনি কি আজকে বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন কিনা, এবং তার শারীরিক অবস্থাও তেমন ভালো নয় সেটাও আমরা শুনেছি। আপনার কাছে জানতে চাইবো, এবং এটাও আমি আসলে জানতে চাইবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকেও প্রেস ক্লাবে তার যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে গত পরশুদিন, সেখানে তিনি বলেছিলেন লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। এই লাথি মেরে তালা ভাঙার লোক কোথায়? বেগম খালেদা জিয়াকে কে উদ্ধার করে নিয়ে আসবে? আচ্ছা, আপনার এই অনেক প্রশ্ন ছিল, নিশ্চয়ই সময় দিবেন বলবার জন্য। জি, নিশ্চয়ই। তো শুরুতে আমি দুই একটা বিষয় দিয়ে শুরু করি। সেটা হলো মিল্লাত ভাই যেটি বললেন যে বিএনপি বড় দল নয়, ছোট দল। আমরা জুলফিকার মানিক ভাইও বলছিলেন বিএনপিকে মরা হাতি বা এইসব ওনাদের এই পরামর্শ বা এই কথা কিসের ভিত্তিতে বলতে পারেন সেটি আমার বোধগম্য না। এই জন্য যে মিল্লাত ভাই তার কথায় বলেছেন যে যখন জনসভার পারমিশন দেয়া হয়েছে বিএনপি তখন বড় বড় জনসভা করেছে। বড় বড় জনসভা কারা করতে পারে? যাদের জনসমর্থন না থাকে তাদের বড় বড় জনসভা হয় কি করে? বড় বড় জনসভাই তো এটা ইন্ডিকেট করে যে তাদের সঙ্গে জনগণ আছে, তারা ডাকলে আসে। আপনার গুলির মুখে এভাবে যেতে সব সময় সবাই পারে না, সবাই সন্ত্রাসী হয় না, সবাই সহিংস হয় না, সবাই সহিংসতাকে মোকাবিলাও করতে পারে না সমানভাবে সব সময়। সেই রকম ফ্যাসিজমকে মোকাবিলা করবার শক্তি সবার সব সময় থাকে না। সেটি করতে না পারলেই যদি আপনি সব সময় বলে দেন যে বড় দল নয়, বড় নেত্রী নয়, এক সময় ছিলেন মরা হাতি, এইসব তো খুব ভালো কথা না। মিল্লাত ভাই তো তার নেতাদের কথাই বলবেন, তার নেতাদের কথা শোনেন, তাদের কথার ধরন কি। একজন মন্ত্রী তিনি বলেন যে বালুর ট্রাক নিয়েছে নাকি তার বাড়ির সংস্কার কাজের জন্য। কতটা নির্লজ্জ এবং হাস্যকর। তার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন তাকে অবরুদ্ধ করা হয়নি, তাকে তার নিরাপত্তা বিধান করা হয়েছে। তা প্রধানমন্ত্রী পর্যন্ত তার বক্তৃতায় বলছেন যে তাকে অবরুদ্ধ করা হয়নি, উনি নাটক করছেন। যদি অবরুদ্ধ করা হয়ে না থাকে তাহলে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, আব্দুল মান্নান সাহেব বা আরো নেতাদের নিয়ে গেলেন, তাকে ঢুকতে দেওয়া হলো না কেন? সবচেয়ে ন্যাক্কারজনক যে বিষয়টা দেখেন যে এটি কি কোনো সভ্যতার মধ্যে পড়ে যে একজন মানুষ, সে যেই হোক, খুব সাধারণ মানুষ হোক, এত বড় নেত্রী হওয়ার প্রয়োজন নাই, তার বাড়িতে বা অফিসে কেউ বাইরে থেকে তালা মেরে দিবে? বাইরে থেকে তালা মেরে দেওয়াটা কি ধরনের সভ্যতা? এটা কি ধরনের আচরণ হলো? সেই তালা মেরেছেন সেখানে। তারপরে কি করলেন? তার মধ্যে ভেতরে কয়েকজন নারী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং গুটি কয়েক লোক তারা অবরুদ্ধ আছেন।
তার মধ্যে তাদের কেন আপনার ছত্রভঙ্গ করার কি আছে সেখানে? তারা কি করছিলেন, কি সহিংসতা করছিলেন যে সেখানে পেপার স্প্রে মারতে হবে, টিয়ার গ্যাস মারতে হবে, তারপরে আপনি আবার বলবেন তারা অবরুদ্ধ না? আসলে এই মিল্লাত ভাই এবং তার নেতাদের কথা শুনে মনে হয় যে ওনারা মনে করেন যে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, আমি বিবস্ত্র হয়ে আমার নিজের চোখ বন্ধ করে দিলাম আর ভাবলাম কেউ আমাকে দেখেনি, আমার ইজ্জত যায়নি। আসলে জনগণ তো আপনাদের মতো এত বুদ্ধিমান না, এত চালাকও না। তারা সরলভাবে সব বুঝে দেখেন, তারা হাসছে এবং আপনাদের এই যে মানিজ্যত বা অবস্থান কোথায় গেছে একটু পালস বোঝার চেষ্টা করেন। এটি গণতন্ত্র না। তিনি বলছিলেন যে পুলিশের ব্যারিকেড পেরিয়ে নাকি জনগণের কাছে যেতে হবে। এটা কোন গণতন্ত্রে আছে যে পুলিশের ব্যারিকেড পেরিয়ে, পুলিশের গুলি পেরিয়ে তাকে জনগণের কাছে যেতে হবে? তাকে জনগণের কাছে যেতে দেয়াই হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্র ওনারা মানেন না, কারণ ওনাদের মধ্যে অবস্থাটি কি? বেগম খালেদা জিয়া কি এখন জনগণের কাছে যেতে চাইলে যেতে পারবেন? মানে তিনি কি অন্তত বাড়িতে যেতে পারবেন? মানে সর্বশেষ অবস্থা কি কিছু জানেন? সেটি বেগম খালেদা জিয়া আগে যে স্টেটমেন্ট দিয়েছেন তার অফিস থেকে যেটি দেয়া হয়েছে এটা আমরা জানি যে সরকারের পক্ষ থেকে শুরু থেকেই তো অবরুদ্ধ না সেটি বলা হয়েছে। সুতরাং এখন অবরুদ্ধ কিনা সেটি তো সরকারই বলতে পারবে। খালেদা জিয়াকে কি প্রতিদিন বের হওয়ার উদ্যোগ নিয়ে নিয়ে পরীক্ষা করে দেখাতে হবে যে আমি অবরুদ্ধ? তার বাড়ির সামনে বালুর ট্রাক কি সব সরেছে? তার বাড়ির সামনের যে পুলিশ প্রহারা সেটি কি সরেছে? এটা কিসের নিরাপত্তা? রিজভী আহমেদ গ্রেফতার হন, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, বলা হয় তিনি অসুস্থ, তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। কেন? তার আত্মীয় পরিজন নেই, তার সংগঠনের লোক নেই। আমরা এর আগে 2013 সালের শেষের দিকে দেখেছিলাম যে জেনারেল এরশাদ, সাবেক প্রেসিডেন্ট এরশাদকে ওইরকম চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। তাকে কেমন ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল যে ওই চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে বের হয়ে আসেন। রিজভী আহমেদ সাবেক প্রেসিডেন্ট এরশাদের মতো অতটা গুণধর নন, উনি হয়তো ওইরকম কোনো পদ নিয়ে আসবেন না, সেই মাপের নেতা উনি নন, সেই রকম মানুষ উনি নন, সেটা আমরা জানি, বিশ্বাস করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেন, এইরকম একজন সজ্জন লোকটি, গ্রহণযোগ্য ভদ্রলোক, তার বিষয়ে ব্যক্তিগত আপনারা রাজনীতির প্রশ্নে অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু মির্জা ফখরুল ইসলামকে সবাই চিনেন আপনারা। তিনি প্রেস ক্লাবে একটা প্রকাশ্য জনসভায় গেছেন, সেইখান থেকে তাকে গ্রেফতার করা হলো কিভাবে? তার বিরুদ্ধে কি বলা হচ্ছে? প্রজন্ম লীগ লাঠি নিয়ে ঢুকে আপনাদের ভাষায় অবরুদ্ধ আছেন চতুর্থ রাতের মতো, এবং আপনি বলছেন যে আসলে বা আমরাও আসলে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছি না যে উনি কবে বাড়ি যেতে পারবেন, আদৌ এখনই যেতে পারেন কিনা, কি আসলে পরিস্থিতিটি, যতক্ষণ না উনি আরেকবার চেষ্টা করবেন ততক্ষণ এটিও বলা যাচ্ছে না। আর এই অবস্থায় আপনাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভী আহমেদ মূলত যেই দুজন নেতাকে বলা যায় গত 6 বছর ধরে আমরা বিএনপির কাণ্ডারি হিসেবে দেখছি, তারা দুজনেই এখন আটক বা হাসপাতালে। এই অবস্থায় আপনাদের অন্যান্য নেতৃবৃন্দ কোথায়, বা এই দমন পীড়নের মধ্যে তারা কি বেরিয়ে আসার সাহস করবেন বলে মনে করছেন? মানে বিএনপির আন্দোলন বা রাজনীতি চাঙা করার উপায়টি কি দেখছেন এখন? বিএনপি কোনো এইরকম কয়েকজন নেতা নির্ভর দল নয়। বিএনপি বিশাল একটি দল, সারা দেশে তৃণমূল পর্যায়ে বিএনপির যে শক্তি, আর আপনারা অতীত অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই জানবেন যে গণতান্ত্রিক আন্দোলন বা কোনো মুভমেন্ট কখনো কোনো নেতার নির্দেশের অপেক্ষায় থাকে না, অপেক্ষায় হয় না। এটি যখন আন্দোলনের ক্ষেত্রে প্রস্তুত হয়, এখন প্রস্তুত হয়ে গেছে অলরেডি। আপনারা দেখছেন, যতই আপনারা বলেন যে জনজীবন স্বাভাবিক না, স্বাভাবিক না, আপনাদের চ্যানেলে বা কোথাও দেখাতে পারেননি যে দূরপাল্লার কোনো বাস ছেড়ে গেছে বা আসছে। ঢাকার বাইরে সব জায়গায় আমরা দেখছি, রংপুর, লালমনিরহাটে দেখেন আন্দোলন কাকে বলে। শিশু, নারী সহ সবাই রাস্তায়, মহাসড়ক কয়েক কিলো ধরে বসে রান্না করছে অবরোধ করে। কি করবেন আপনারা? ঢাকার বাইরে তাকিয়ে দেখেন সব জায়গায়। ঢাকায় আপনারা গুলি করে কতদিন দমাবেন? আর খালেদা জিয়া যদি ছোট নেত্রী হন, তাকে এত ভয় পাবার কি আছে? তাকে কেন অবরুদ্ধ করে রাখতে হচ্ছে? আপনি বলছেন যে ঢাকার বাইরে আসলে আন্দোলন দানা বেঁধে উঠেছে। হ্যাঁ, আমি ওই যে ডেড এলিফ্যান্ট যেটা বলেছি, মরা হাতি, আমি আপনাকে একটু বলি যে আমরা কিন্তু গত কয়েক যুগ ধরে বাংলাদেশের রাজনীতি দেখেছি। আমি এই বিএনপিকেই এবং এই বেগম খালেদা জিয়াকেই এরশাদের সামরিক শাসন আমলে যেইভাবে আন্দোলন করতে দেখেছি যুগপদভাবে আওয়ামী লীগের সাথে রাস্তায়, সেটা কিন্তু পুলিশের বন্দুকের মুখে না, সেনাবাহিনীর বন্দুকের মুখে। সেই বিএনপির 80-র দশকের বিএনপির সাথে যদি আজকে আমি 2010, 11, 12, 13, 14 সালের বিএনপি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেখি, তাইলে আমি বলবো যে এটা আসলেই একটা ডেড এলিফ্যান্টের মতো। কারণ আপনারা বছরের পর বছর কর্মসূচি দিচ্ছেন, আপনার কোনো নেতা মাঠে থাকছে না, আপনার নেত্রীকে 3 দিন 4 দিন ধরে আপনারা বলছেন অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি দেখছি না সারা দেশে কোথাও আপনাদের আন্দোলন বা বিক্ষোভের কোনো নমুনা। আমি একটা জিনিস পরিষ্কার করি,
সহিংসতা সন্ত্রাসকর আন্দোলন নয়, সেটা 80-র দশকের আন্দোলনের দিকে তাকালেই দেখবেন আন্দোলন অন্য জিনিস, এটা হচ্ছে সাধারণ গণমানুষের একটি বিক্ষোভের বিস্ফোরণ ঘটবে। কিন্তু আমার কথা হচ্ছে গত 6 বছর ধরে এবং আজকের এই ক্রাইসিসে যখন আপনি বলছেন আপনার নেত্রী আটকা, আমি তো দেখলাম না যে গতকাল ফখরুল সাহেব শুধু প্রেস ক্লাবে যাওয়া ছাড়া আপনাদের কোনো নেতাকে সাহস করে মিছিল নিয়ে বেরিয়ে আসা, পুলিশ মারবে, পুলিশ গ্রেফতার করবে, এটাই হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি। এই রাজনীতি করেই বাংলাদেশে সবাই, যেমন আওয়ামী লীগকে একসময় কবর দিয়ে দেওয়া হচ্ছিল, সেই আওয়ামী লীগ আজকে দেখেন কোথায় চলে আসছে। সো বিএনপিকে কেন আমি সেই 80-র দশকের বিএনপির সাথে কোথাও মিলাতে পারি না। সেই যেই বিএনপি 80-র দশকে বিশাল হাতির মতো ছিল, যে 90-এর পরে নির্বাচিত হয়ে আসলো 91 ইলেকশনে, সেই বিএনপির আজকে কোনো নেতা কর্মীকে আমি বিন্দু মাত্র কোনো সাহসের সাথে এগুতে দেখছি না। সো আমি কি বলবো, ডেড এলিফ্যান্ট বলা ছাড়া। মানে দেওয়ালে পিঠ ঠেকানোর বিএনপিকে চেষ্টা অব্যাহত আছে এবং পিঠ তো একরকম ঠেকেছে। না ঠিক আছে, মানিকের কথাটা সত্য, আসলে বিএনপি ডেড এলিফ্যান্ট না, পুরো বিদ্যমান রাজনীতিটাই আসলে ডেড এলিফ্যান্ট। এটা আজকে যে সংকটটা আমরা দেখছি বিএনপির ক্ষেত্রে যা যা বর্ণনা আমি সম্পূর্ণ একমত, কিন্তু এই সংকটটা কিন্তু একইভাবে চেপে বসে আছে কিন্তু আওয়ামী লীগের উপরও। আজকে 80-র সাথে মেলানো যাচ্ছে না, কিন্তু 1/11-এর যদি না ঘটতো, 1/11-এ কি কোনো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে কি বিএনপি আওয়ামী লীগ নির্বাচিত হয়ে আসছে? তা না, তখন একটি 1/11-এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে একটা মানে কি বলে একটা স্পেস দিয়েছে, যে স্পেসের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন করে আসছে। আওয়ামী লীগও কিন্তু রাস্তায়, একটু যদি আমি যোগ করি, আপনি আমার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু 1/11-এর সরকারও তো একটি পর্যায়ে বুঝতে পারছিল যে নির্বাচন না দিয়ে এই অবস্থা আর তারা লম্বা করতে পারবে না, মানে সেনা শাসনের ভেতরেও, মানে জরুরি অবস্থার ভেতরেও। সেটা দেশি বিদেশি আন্তর্জাতিক চাপের কারণে তারা কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু এমন কোনো আন্দোলন তৈরি করতে পারেনি যে আন্দোলনের ভয়ে ভীত হয়ে বা নির্বাচন দিতে বাধ্য হয়েছে, বরং সেনা শাসকরাই বুঝতে পারছিল যে তাদের অবস্থানটা খারাপ হয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক চাপের মুখে সেটি করেছে। এটা নিয়ে লম্বা আলোচনা করা যাবে। আমি যেটা বলছি যে মানিকের সাথে আমি একটা অংশ যে আজকে বিএনপিকে যদি বলা হয় ডেড এলিফ্যান্ট, তাহলে একই অবস্থাটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে। আওয়ামী লীগ আজকে ক্ষমতার দম্ভে যে কথাগুলো বললেন, এই ডাক্তার মিল্লাত যে কিছুক্ষণ আগে বললেন, এই কণ্ঠ কিন্তু এই মন্ত্রীদের এই কণ্ঠগুলো আমরা কিন্তু শুনছি বাট এর মধ্য দিয়ে কিন্তু এটা প্রমাণ হয় না যে আওয়ামী লীগ একটা বিশাল একটা জনসমর্থিত একটা সরকার। আজকে যদি পুলিশ, আজকে যদি প্রশাসন, র্যাব এগুলি সরে যায়, যদি দুই দলকে জনগণের কাতারে নিয়ে আসা হয়, অর্থাৎ দুই দলই যদি ক্ষমতার বাড়ে যায়, তখন কিন্তু প্রমাণ করা যেত যে কে ডেড এলিফ্যান্ট আর কে ডেড এলিফ্যান্ট না। তখন কিন্তু প্রমাণ হতো। যেমন আমি বলি যে আজকে কিন্তু পুরো রাজনীতিটাই মানুষ কিন্তু বিমুখ হয়ে গেছে, অর্থাৎ আওয়ামী লীগ চেহারা দেখার পরে আসলে কোন দলের উপরে বিদ্যমান রাজনীতির উপর মানুষের আস্থা নেই। সেই কারণে আজকে যেহেতু বিরোধী দলে আছে বলেই বিএনপিকে মনে হচ্ছে ডেড এলিফ্যান্ট, কিন্তু ডেড এলিফ্যান্ট কিন্তু তা না। বিএনপির আন্দোলনের যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতাটা কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। সেটি কি হচ্ছে, সেই যৌক্তিকতাটি কি এরকম আছে বলে আপনি মানে সংবাদ মাধ্যমে বা মানুষের সাথে কথা বলে আপনার মনে হয় যে মানুষ আসলে এটি এখন গণমানুষের মূল দাবি? এখন কেন যে এখনই একটি নির্বাচন, না সেটা আমি মনে করি না। আমি তো সেই জন্য বলছি যে এই অবরোধ কর্মসূচির যৌক্তিকতা না থাকার ফলেও কি আন্দোলন আসলে দানা বাঁধতে পারছে না? কিন্তু যে বক্তব্য কথা বলছি, আমি বলছি যে এই কর্মসূচিটা এখনকার কর্মসূচি না, এই কর্মসূচিটা হয়তো আরো পরে দিলে ভালো হতো। সেটা তাদের বিএনপির পলিসিগত ব্যাপার, এটা আমার নিজস্ব ব্যাখ্যা। কর্মসূচি তো ধাপে ধাপে হয়, হয়তো আমি বলছি, বাট ওনারা হয়তো মনে করতে পারে যে না এটি সঠিক কর্মসূচি। কিন্তু যেটাকে কেন্দ্র করে যে অর্থাৎ একটা সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন, এই দাবিটা নিয়ে যদি আজকে বিএনপি রাস্তায় নাও থাকে, আগামী 2 বছর যদি কোনো কথাও নাও বলে, তারপরেও কিন্তু এই দাবি এই যৌক্তিকতাটা কিন্তু নিঃশেষ হয়ে যায় না। সেটাই আমার বক্তব্য। মানে আমি আরেকটা জিনিস দেখেন যে আমি কেন 80-র দশক বলছি, কারণ আমরা তো ওই সময় একটি গণতান্ত্রিক দীর্ঘ আন্দোলন দেখেছি। সেরকম সামরিক শাসকও কিন্তু একটি উঁচু পর্যায়ের নেতাকে গ্রেফতার করতে পারে নাই এই ভয়ে যে সারা দেশে জনবিস্ফোরণ ঘটবে। আপনি তখন আওয়ামী লীগের সম্পাদক ছিলেন জিল্লুর রহমান সাহেব, বিএনপির ছিলেন সালাম তালুকদার সাহেব, রাইট? আপনি নেত্রীদের কথা তো বাদই দেন, কল্পনাই করা এরশাদ পতনের পরে শুধু এরশাদের পতন হয়নি, একই সঙ্গে এই যে গণতন্ত্রের রাজনীতির চর্চা ওনারা করেছেন আওয়ামী লীগ বিএনপি মিলে,
তারও কিন্তু পতন হয়েছে। এই পতনের জন্য আওয়ামী লীগ বিএনপি কিন্তু উভয়ই দায়ী। আজকে তো আমরা বললাম যে আজকে বিএনপিকে চোখে আঙুল দিয়ে আমরা দেখাতে পারছি, আওয়ামী লীগকে দেখাতে পারতাম যদি আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রেও কিন্তু সেই কথা সত্য হতো। অর্থাৎ গণতান্ত্রিক রাজনীতির চর্চা তো তারাও করেনি, যেই ধারায় এরশাদ রাজনীতি করেছেন একই ধারার রাজনীতি কিন্তু তারাও অনুসরণ করেছে, আওয়ামী লীগ বিএনপি উভয় পক্ষ। অর্থাৎ পুরো রাজনীতিটাই কিন্তু এখন একটা ডেড এলিমেন্ট। এটাই হচ্ছে আমার আমি আসবো বিরতির পর, এবং হাবিবে মিল্লাত আপনাকে আসলে একেবারে সুনির্দিষ্ট করে আবারও সেই একই প্রশ্ন করব যে যেই ডিফিকাল্ট আপনারা রাজনীতিকে করছেন সেই রাজনীতির ফেরে আপনাদেরকেও পড়তে হবে কিনা। মোস্তফা ফিরোজ সহ অনেক বিশ্লেষকই প্রায়শ এই কথাটি বলেন। দর্শক থাকুন একাত্তর জানান। আবারও ফিরলাম একাত্তর জার্নালে। বাড়িধারা স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত এমপি এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, আপনাদের রাজনীতি বিষয়ে এবং এখনকার ভূমিকা বিষয়ে মোস্তফা ফিরোজ বলছিলেন, এবং আমারও একটি প্রশ্ন ছিল যে যেভাবে আপনারা যেই নিবর্তনমূলক আচরণ করছেন, যেভাবে রাজনীতিকে ডিফিকাল্ট করে ফেলছেন, আওয়ামী লীগ যখন বিরোধী দলে যাবে তখন কি এই রাজনীতি আপনারাই সামাল দিতে পারবেন কিনা? রাজনীতিকে এতটা ডিফিকাল্ট করে ফেলা রাজনীতিবিদদের জন্য কতটা ভালো হচ্ছে, আপনাদের জন্য কতটা ভালো হচ্ছে? 65 বছরের দল আওয়ামী লীগ, আপনি বলুন কয় বছর ক্ষমতায় ছিল? বড় জোর 13-14 বছর, আর 50 বছরের উপরে কিন্তু ক্ষমতার বাইরে ছিল। তারা জানে রাজনীতি কিভাবে করতে হয়, তারা জানে বিরোধী দলের থেকেই তারা সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। আওয়ামী লীগ এখন যত শক্তিশালী, বিরোধী দলে গেলে এর চেয়ে অনেক গুণ শক্তি বেড়ে যায়। এটা সত্য, এটা ইতিহাস, এটা সবাই জানে। তবে তারেক জিয়ার মতো ইতিহাস না যে নিজে ইচ্ছা করে তৈরি করে। তো যেটা বলছিলাম, আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু অনেকক্ষণ কথা বললেন যে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়েছে বা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। ভুল বললাম কিছু? না, আমি বলছি বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। 3 জন মানুষ নিয়ে কথা বলছি। 16 কোটি দেশে আমরা জনসাধারণ আমাদের দেশে, আর সারা দেশে 300, 350, 400 লোক গ্রেপ্তার হয়েছে, মারা গেছে 4 জন লোক, তাও নিজেদের মধ্যে গোলাগুলিতে। এই যদি রাজনীতির অবস্থা হয় যে বিএনপি সারা দেশব্যাপী অবরোধ ডাকলো, একটু আগে শুনছিলাম যে কোনো বাস নাকি চলাচল করে নাই বিভিন্ন শহর থেকে শহর পর্যন্ত, কি বলে এটাকে, আন্তরুট। আজকে আমি বনানীতে বসে রাস্তা দিয়ে পার হওয়ার সময় দেখলাম টাঙ্গাইলের বাস, নেত্রকোনার বাস। সুতরাং এগুলো সর্বৈবৎ মিথ্যা কথা। হ্যাঁ, কম হয়েছে, রাস্তাঘাট যত ট্রাফিক জ্যাম থাকে তার চেয়ে অনেক কম হয়েছে চলাচল, কিন্তু চলাচল আপনাকে সময়ই দেব, কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি। মানে ধরুন আমাকে যে অফিসে যেতে হবে, সেটা তো আমাকে যেতেই হবে, আমার জানের রিস্ক নিয়ে হলেও যেতে হবে, আমাকে হেঁটে হলেও যেতে হবে, আমার গাড়ির ঝুঁকি নিয়ে হলেও আমাকে যেতে হবে। সেটা যাওয়া কি আমার আসলে অবরোধকে প্রত্যাখ্যান করা কিনা, সেই নিয়ে তো জনমনে সবসময়ের প্রশ্ন আছেই। আপনার মনে আছে 71 সনের কথা, 70 সনের কথা? আপনার হয়তো তখন জন্ম হয়নি, আপনি অনেক ছোট ছিলেন, আমিও খুব ছোট ছিলাম সেই সময়। আমার জন্ম হয়নি, কিন্তু 71 কিন্তু পরে আমি কথা বলি শোনেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ডাক দিয়েছিলেন, সমস্ত অধিকার হাতে তুলে নিয়েছিলেন, এমনকি 1/11-এর কথা নিয়ে অনেকেই, মোস্তফা ফিরোজ ভাই তো অনেক কথাই বললেন, কিন্তু এই কথা বললেন না জননেত্রী শেখ হাসিনা যখন প্লেন থেকে নামলেন, তখন মাটি ফুঁড়ে হাজার হাজার না লাখ লাখ কর্মী এই এয়ারপোর্ট থেকে ওই ধানমন্ডিতে যেতে তার কয় ঘন্টা সময় লেগেছিল, খেয়াল আছে আপনাদের? এই হচ্ছে নেত্রী। যখন তাকে গৃহবন্দী করে রাখা হয় সুধা সদনে তাকে যখন গৃহবন্দী করে রাখা হয়, ওই ধানমন্ডি 5 নম্বর রোড থেকে শুরু করে আশেপাশের পুরো এলাকা হাজার হাজার লোক 24 ঘন্টা পাহারা দিয়েছে। তখন শুধু পুলিশের বন্দুক ছিল না, র্যাবেরও বন্দুক ছিল, আর্মিরও বন্দুক ছিল। তখনও নেত্রীকে তারা ঘিরে ভালোবেসে চারপাশে দাঁড়িয়েছিল। আর আজকে শুধুমাত্র আমি তো আজকে দেখি মনে হয় 40 জনের বেশি পুলিশ নাই, অথচ বিএনপির কোন নেতা কর্মীকে, তাদের মন্ত্রীর সংখ্যা 3বার 4বার ক্ষমতায় ছিলেন তারা, তাদের মন্ত্রীর সংখ্যাই তো 200-র মতো, তাদের কেন্দ্রীয় কমিটিতে 300-র মতো সদস্য রয়েছে, কেন্দ্রীয় কমিটির সদস্য, তাদের বিভিন্ন স্থায়ী কমিটিতে 10-15 জন রয়েছেন, তাদের একজনকেও আমি দেখি নাই তাকে ওনাকে সহায়তা করার। সংসদ সদস্য, যে কয়বার সংসদ সদস্য হয়েছেন, 600-র মতো সংসদ সদস্য ছিলেন, একজনকেও তো দেখলাম না। এরা হচ্ছে হালুয়া রুটির পার্টি। এরা বিভিন্ন সময় ক্যান্টনমেন্টে যেভাবে তাদের জন্ম হয়েছে,
যেভাবে তারা অবৈধভাবে জন্ম নিয়েছে, জিয়াউর রহমান সাহেব প্রধান সামরিক শাসক থেকে জুলফিকার আলী তিনি মানিক যখন- একটু সংযুক্ত করতে চাইছেন। না, তিনি যখন এইভাবে বলেন, ওই পার্টি কখনোই রাজপথে জনতার মুখোমুখি হতে পারবে না। তারা যখন ক্ষমতায় থাকবে, তাদের যখন শক্তি থাকবে, তখন তারা রাজপথে নামবে, বিপদ দেখলে তারা লেজ গুটিয়ে পালাবে। এইটাই তারা করছে। এই জন্যই বেগম খালেদা জিয়া আজকে অসহায়। রাজনীতিকদের আর অবশ্য একজন আরেকটা কথা বলে বিপদে থাকি, গুটিয়ে পালাতে তারেক আমরা জিয়া, 11 সময়ও দেখেছি। আগে জুলফিকার আলী আরেকটা মানিক কথা বলে রাখি, তারেক জিয়া তার মার জন্য তার মরা কান্না কাঁদছেন, বলছেন আপনার মা আজকে বন্দি আপনারা করেন। আপনি নিজের ছেলে, আপনি কেন দেশে ফিরে আসেন না? আপনি যদি রাজনীতি করতে চান, আপনি দেশে ফিরে আসেন, দেশের জনগণকে নিয়ে রাজনীতি করেন। ওই বিন লাদেনের মতো টেলিভিশনে ভিডিও বার্তা পাঠাবেন আর জনগণকে করে মায়ের বুক খালি করবেন, এই রাজনীতি ছেড়ে দেন। মায়ের বুক আগে নিজে আসে, জি, রাস্তায় ডাক্তার নামেন, মিলাদ একটু- তারপরে মায়ের বুক খালি জি, করার চেষ্টা করেন। জি। আচ্ছা মিরাজ, আমি জাস্ট একটা জিনিস দেখেন যে মানে যেই দলই ক্ষমতায় থাকুক তার একটা নির্ধারিত ভাষা আছে। আজকে আপনারা ক্ষমতায় আছেন বলে আপনারা ওই ক্ষমতার ভাষায় কথা বলছেন। না, আমরা ক্ষমতার ভাষায় কথা বলছি না, আমরা যেটা সত্য জনগণের ভাষায় কথা বলছি। আমরা বিএনপি যখন ক্ষমতায় থাকে তারা সেই ক্ষমতার ভাষায় কথা বলে, আবার বিরোধী দলের আবার ভাষা। কিন্তু আমার বক্তব্যটা ভিন্ন জায়গায়। এখন আজকে দুর্ভাগ্যজনক হলেও মানে যে কোনো কারণেই হোক, বিএনপির কাছ থেকে প্রত্যাশিত যে একটি আন্দোলনের রাজনৈতিক গণতান্ত্রিক দলের একটি শক্তি, সেটা দেখা যাচ্ছে না। কিন্তু তার অর্থ এই না যে কোনো একদিন তারা এটা অর্জন বা রিগেইন করবে না, এটা কিন্তু ভাবা মনে করছি না। কারণ গণতন্ত্রে একটা স্বাস্থ্যকর পরিবেশের জন্য, একটি ভারসাম্যের জন্য একটি শক্তিশালী বিরোধী পক্ষ দরকারও হয়। না হলে যেটা হয় যে এক পক্ষ হয়ে গেলে সে কিন্তু একটা দানবে পরিণত হতে থাকে। যেমন আমি একটা বলি যে এখন বিএনপি দুর্বল এবং আপনারা অত্যন্ত সবল আচরণ করছেন, খুবই একটা মানে বাহাদুর একটি ব্যাপার থাকছে। কিন্তু ঘটনা হচ্ছে এই যে পুলিশের সাথে আপনাদের ছাত্রলীগের বা অন্যান্য অঙ্গ সংগঠনের যারা এই যে বিভিন্ন হামলায় জড়িত হচ্ছে, এই যে এই সকল তরুণরা যে এক একজন সন্ত্রাসী রূপে একটু বড় হচ্ছে, সো আপনি এগুলি একসময় তো আপনারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন? সো এই যে আপনারা ক্রমশই একটি দানবীয় দলে পরিণত হয়ে যাওয়ার একটি আশঙ্কা কিন্তু মানুষের মনে সবসময়ই তৈরি হয়। যেই কারণে একটি ভারসাম্যের রাজনীতি দরকার, একটি বিরোধী পক্ষ দরকার। দুর্ভাগ্যজনক এখন নেই, কিন্তু ভবিষ্যতে হবে না তা কিন্তু নয়। আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতি দিয়ে হবে। কিন্তু আপনারা কি যে দানবগুলো তৈরি হবার আশঙ্কা মানুষ করছে, সেগুলোকে সামাল দিতে পারবেন? আমি একটু যুক্ত করি মানিকের কথার সঙ্গে। আপনি কিন্তু কয়েকটা তথ্য একটু আমি যুক্ত করি। আপনি বললেন যে শুধু আপনাদেরই সাফল্য, বিএনপির কোনো সাফল্য নেই, এটা কিন্তু ঠিক না। এরশাদ বিরোধী আন্দোলন করার মধ্য দিয়ে প্রথম সেই দল, যেই দল ক্ষমতায় এসেছিল, তার নাম হচ্ছে কিন্তু বিএনপি। সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। অর্থাৎ সেই আন্দোলনের প্রধান ধারা কিন্তু বিএনপি ছিল, সেটা প্রমাণ হয়েছে নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে, ক্ষমতায় আসার মধ্য দিয়ে। দুই, আপনি বললেন অন 11-এর সময় সুধা সদনকে ঘিরে বা লোক জড়ো হয়েছে, তো লোক জড়ো হয়েছে তো মানে তার ফলাফলটা কি? মানে অন 11-এর কি অন 11-এর সময় আমরা রাজনৈতিক নেতাদের পালাতেও দেখেছি। অন 11-এর দুইটি চরিত্র ছিল। তার আগের ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল হচ্ছে বিএনপি। ফলে অন 11-এ প্রধানত যদি মানে 80% বা 60% নিপীড়নটা ছিল হচ্ছে বিএনপি টার্গেট ছিল, আর 30 to 40% ছিল হচ্ছে আওয়ামী লীগ। ফলে যেই পরিমাণে কোপানলে বিএনপি পড়েছিল, ওই পরিমাণ কোপানলে আওয়ামী লীগ পড়েনি। দুই দলই পড়েছে, কিন্তু কম বেশি। ফলে ইমিডিয়েট পাস্ট হিসেবে তখন তাদের গায়ে দুর্নীতির গন্ধ ছিল, হাওয়া ভবন, নানান কারণে বিএনপি মনোবল ছিল, ভাঙা মনোবল ছিল। সেই মনোবল দিয়ে তারা কিন্তু শক্তিশালী আন্দোলন করতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ তো সেই অবস্থায় ছিল না। তাহলে আওয়ামী লীগ কেন অন 11-এ ওই অবৈধ শাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন আমরা দেখলাম না, যেই ইতিহাসটা অতীতে বিএনপির ছিল? আর আমি একটি সংশোধনী দিই যে আপনি বলেছেন যে গতকাল নিজেদের মধ্যে বিএনপির নিজেদের মধ্যে মারামারিতে 4 জন মারা গেছে, কিন্তু আমরা আমাদের খবরে এটা আমি বলিনি বিএনপি 4 জনের মধ্যে। আমি বলেছি যে নাটোরে 2 জন মারা গেছে, শোনা গেছে যে 2 দলের মধ্যে গোলাগুলিতে মারা গেছে, এটুকু আমি শুনেছি আপনাদের টিভিতে। জি, 2 দলের মধ্যে, আওয়ামী লীগ বিএনপির মধ্যে মারামারিতে, নিজেদের মধ্যে না। জি, নিজেদের মধ্যে। আমি হয়তো ভুলে বলে ফেলেছিলেন, তাহলে হয়তো ভুল শুনেছেন অথবা সেই সময়। জি বলুন হাবিবে মিল্লাত। আপনি যেটা বলছিলেন, উনি একটু আগে কথা বললেন যে আওয়ামী লীগ সেই সময় ক্ষমতায় ছিল না, এই জন্য 1-11-এর পরে আন্দোলন করা তার জন্য সুবিধা হয়েছে। একই কথা তো আমি ফিরিয়ে দিতে পারি, গত 6 বছর বিএনপি ক্ষমতায় নেই, কই তার আন্দোলন কই করছে? এর কথাটা জবাব আমি চাইবো। আর উনি বলেছেন যে আমরা ধারণা করছি আওয়ামী লীগ একটা দানবীয় দল হচ্ছে। আমি তো আগেই বলেছি আওয়ামী লীগ 65 বছরের দল। আওয়ামী লীগ আন্দোলন করে বড় হয়েছে। আওয়ামী লীগ জানে কিভাবে আন্দোলন করতে হয়। আওয়ামী লীগ দানবদের না। তবে হ্যাঁ, যদি কেউ সন্ত্রাস করতে চায়, যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায়, দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়,
তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা ছাড়া আওয়ামী লীগের কোনো দেশকে বাঁচানোর কোনো উপায় নাই। ৭১ আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি, ভাষা আন্দোলন করেছি, ৬৯ গণ অভ্যুত্থান করেছি। এখন যদি দরকার হয় সেই কাজটি করব। আমরা রামকৃষ্ণ মিশন নই যে আমার গালে এক থাপ্পড় মেরে যাবেন, আমরা আর একটা গাল বাড়িয়ে দিব, এই কাজটি আমরা করতে পারবো না। পৃথিবীর কোনো দল করে না। আর গণতান্ত্রিক দল, যে দলকে দেশকে ভালোবাসে, যে দল দেশকে মুক্তি করেছে, যে দল বাংলাদেশের মায়ের ভাষা ফিরিয়ে দিয়েছে, সেই দল কখনোই দেশকে ধ্বংস হতে দিতে পারে না। জি, ডাক্তার হাবিবুর মিল্লাত এমপি, আপনার কথা পরিষ্কার বোঝা গেছে, ধন্যবাদ। ডাক্তার সায়ন্ত, একটা প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে চেয়েছিলেন, জি। যে আমি সেইটার উত্তর দিচ্ছি যে গত ৬ বছরে বিএনপি কেন আন্দোলন করতে পারেনি, শক্তিশালী আন্দোলন করে সফলতা লাভ করতে পারেনি, সেই ব্যাপারে তো একটা কনফিউশন আছে। এখানে তো আন্দোলন শুধু বিএনপি করেনি, বিএনপির সঙ্গে জামাত আছে, যেই জামাতের প্রশ্নে নানান রকম সন্দেহ সংশয় আছে। অর্থাৎ এই আন্দোলনটাকে মানুষ যেভাবে গ্রহণ করার দরকার ছিল হয়তো সেভাবে গ্রহণ করেনি, কারণ এখানে শুধু বিএনপি নেই, বিএনপির সঙ্গে জামাত আছে। এটা নিয়ে তো একটা বিতর্ক আছে রাজনৈতিক অঙ্গনে। ১, ২ নম্বর হলো, আপনি বলছেন এই কৌশলগত ভুলটি একটা কারণ বিএনপির আন্দোলন কেন দানা বাঁধলো না? আমি মনে করি যদি বিএনপি যদি তার মতন করে আন্দোলন করত তাহলে অনেক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি বিএনপির সঙ্গে থাকতো এবং সেটি একটি গ্রহণযোগ্যতা পেত। ১, ২ নম্বর হলো, আমি তো আগেই বলেছি যে রাজনীতিটাকে এখন আস্তে আস্তে যে পর্যায়ে নিয়ে এসছে, এখন পুরো রাজনীতি সম্পর্কে মানুষের হচ্ছে একটা বিমুখ একটা ধারণা। অর্থাৎ কোনো রাজনীতিতে মানুষ সম্পৃক্ত হচ্ছে না। রাজনীতিতে যখন মানুষ সম্পৃক্ত হয় না, তখন কোনো গণতান্ত্রিক আন্দোলন শুধু দল নির্ভর দলীয় নেতা কর্মীদের দিয়ে সেটা সফলতা আসে নাই। সেই পরিস্থিতির শিকার হয়েছে বিএনপি। ডাক্তার সায়ন্ত, জি, এই আবার ঘুরে ফিরে সেই রেফারেন্স আনতে হচ্ছে, শিকার হয়েছে বিএনপি যে আসলে রাজনীতি এমন একটা জায়গায় গেছে যে মানুষ আর রাজনীতি বিমুখ হয়ে পড়েছে, মানুষ আর রাজনৈতিক দাবিতে পথে নামতে চাইছে না। না, রাজনীতি বিমুখ যদি হতো তাহলে এরা সমাবেশ ডাকে যখন, তখন লক্ষ লক্ষ লোকের উপস্থিতি কেন হবে? এবং এখনো এই দুই নেত্রীর পেছনে তো ব্যাপক সংখ্যক লোক সমাগম হয়, এটা আমরা জানি। সুতরাং এক কথায় রাজনীতি বিমুখ হয়েছে এটা বললে ভুল হবে। রাজনৈতিক প্রক্রিয়াগত ত্রুটি আছে, সেজন্য মানুষ দুঃখে আছে, কষ্ট আসছে, তারা এটাকে অ্যাকসেপ্ট করছে না অনেক সময়, কিন্তু তারপরও রাজনীতি বিমুখ হয়েছে এটা আমি মনে করি না। আর এই বিষয়ে যেটা বলছি যে মানিক ভাই বারবারই আবার এরশাদ আমলে ফিরে গেলেন এবং সেই সময়ের বিএনপির রাজনৈতিক ধারা এবং এখনকারটা তুলনা করে প্রমাণ করার চেষ্টা করছেন যে বিএনপি ডেড হর্স বা মরা হাতি। হ্যাঁ, এইটা ওই সময়ের যে গ্লোরিয়াস বিষয় ছিল, একজন রাজনীতির মাঠে থেকে তিনি জনগণের পক্ষে কথা বলে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আপসহীন নেত্রী উপাধি পেয়েছিলেন, আর আরেকজন জাতীয় বেঈমান হিসেবে অনেকের কাছে পরিগণিত হয়েছিলেন। সে ব্যাপক প্রেক্ষাপট আপনারা জানেন। তার প্রেক্ষিতে ফিরোজ ভাই যেটি বললেন যে ৯১ নির্বাচনে তার ফল বিএনপি পেয়েছে, এখন ঘুরে ফিরে আপনারা ওই সময়টাকে কেন আনছেন? এরশাদ ছিল সামরিক স্বৈরশাসক, তারপরেও দেখেন তার সময় কত লোক পুলিশের গুলি খেয়ে মরেছে। সেই সময় একজন লোক হরতালে গুলি খেয়ে মারা গেলে সারা দেশে স্তব্ধ হয়ে যেত যে পুলিশের গুলিতে লোক মারা গেছে। আর আজকে ৪ জন লোক মারা গেলে তাচ্ছিল্য করে বলেন যে মাত্র ৪ জন লোক মারা গেছে। এই পর্যায়ে চলে আসছে। এখন একদিনে বা এক মাসে যে পরিমাণ লোক গুলি খেয়ে মরে পুলিশের গুলিতে এবং আওয়ামী লীগের গুন্ডাপান্ডা বা পোষ্য বাহিনীদের গুলিতে, সে পরিমাণ এরশাদের আমলে ছিল না। আপনি মানবাধিকার বলেন, এরশাদের আমলে মানবাধিকার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এখন এই যে সেই দিনও নিউজ পেপারে দেখলাম এই বছরে ৮৮৮ জন অপহৃত হয়েছে, পুলিশ হেডকোয়ার্টারের তথ্য। ডেলি ১২ জনের উপরে মানুষ খুন হচ্ছেন, নানানভাবে মানবাধিকার হরণ হচ্ছে। আপনার সম্প্রচার মাধ্যমগুলির উপর যেভাবে নিষ্পেষণ চালানো হচ্ছে, ইটিভির আজকে কি দেখেন যে ইটিভির চেয়ারম্যান সালাম সাহেবকে গ্রেফতার করা হলো, তাদের অপরাধ কি একটা নভেম্বর মাসে একটা প্রোগ্রামকে কেন্দ্র করে সেই মামলায় তাকে এখন গ্রেফতার করে তাকে কি ধরনের ধারায় ঢুকানো হচ্ছে। আপনারা মনে করেন যে মানুষ এগুলি বোঝে না কেন করা হচ্ছে? শুধু তারেক জিয়াকে গালি দিবেন, বিএনপিকে ছোট করবেন, আর আওয়ামী লীগের থেকে রাজনীতি শিখতে বলবেন, আন্দোলন শিখতে বলবেন। হ্যাঁ, আওয়ামী লীগ যে সহিংসতা করতে পারে আন্দোলনে, সেটি বিএনপি পারে না, সেটি রপ্ত করতে পারেনি। এখানে বিএনপির ডেফিনেটলি ব্যর্থতা আছে, তবে এই ব্যর্থতাকে আমি স্বাগতম জানাই। আওয়ামী লীগ যেভাবে লগি বৈঠা দিয়ে মারতে পারে, আওয়ামী লীগ যেভাবে প্রেসিডেন্টের বাসভবন বা অফিসকে ঘিরে বলতে পারে যে পানি দেব না, পানিতে মারবো, সেই যেমন একই ভাষায় ভাতে মারবেন, পানিতে মারবেন, স্বাধীন দেশে নিজের প্রেসিডেন্টকেও তিনি পানিতে মারবেন, গ্যাসে মারবেন, বিদ্যুতে মারবেন। না, আপনি বলেছেন আপনার অনেক বক্তব্যই সমর্থনযোগ্য, কিন্তু ওই একটা যে বললেন সন্ত্রাস, এটা তো ধরেন
এটা এমন এক সময় বললেন, জাস্ট 1 বছরের আগে কিন্তু সেই তথ্যগুলি কিন্তু প্রমাণিত হয় না। নির্বাচন বর্জন প্রতিরোধকে ঘিরে সারা দেশে যে সহিংসতা হয়েছে, যে পরিমাণ মানুষ হত্যা হয়েছে, তার কিন্তু দায় কিন্তু একেবারে আপনি উড়িয়ে দিতে পারেন রেল লাইন না। উপরে আপনি বলেন যে আওয়ামী লীগ যে পরিমাণ সন্ত্রাস করেছে, মানে সেই পরিমাণ সন্ত্রাস করার অভিজ্ঞতা নেই, আমি কিন্তু সেটা তো প্রমাণ করে না। 5 তারিখের সেটা গত প্রমাণ 5 করে। গত 5 সেটা প্রমাণ করে। ফিরোজ ভাই আমাকে একটু বলতে দেন। আচ্ছা, বলেন। যে আপনারা যে পরিসংখ্যানটিকে সবসময় এক করে ফেলেন অনেকে, সেটি হচ্ছে 2013 সালে 2টো ধরনের আন্দোলন হয়েছে। একটি আন্দোলন ছিল একটি নির্দিষ্ট দলের, তাদের নেতাদের যে বিচারের সম্মুখীন করা হয়েছে সেটিকে কেন্দ্র করে, এবং তারা যেই হরতাল অবরোধ বা যেই কর্মসূচি দিয়েছে সেখানে বিএনপি সমর্থন জানায়নি, সেটা জোটের আন্দোলন ছিল না, সেটা গণতান্ত্রিক মুভমেন্টের অংশ হিসেবে যোগ করেনি। একটু যদি আমি প্রশ্ন করি, আবার আসলে তারেক রহমান সাহেবকে ইনভলভ করে ফেলতে হবে, আপনার নিশ্চয়ই পছন্দ হবে না, কিন্তু একটু প্রশ্ন করি যে গত বছর 5ই জানুয়ারি একদিনে আপনাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান, তার কাছ থেকে সরাসরি নির্দেশ ছিল যে নির্বাচন প্রতিরোধ করার, আপনাদের দলীয় সিদ্ধান্ত তো ছিলই। সেদিন এক নির্বাচনের দিনে 587টি শিক্ষা প্রতিষ্ঠান পোড়ানো হয়েছে। এর আগে রেল লাইন উপড়ে ফেলার মতো ঘটনা ঘটেছে, বিদ্যুৎ কেন্দ্র পোড়ানো হয়েছে, এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। এগুলোকে আমিও আওয়ামী লীগের আমলে কি হয়েছে সেটি দিতে পারবো, সময় দেন। রেল লাইন উপড়ে ফেলার ঘটনা হয়তো আমরা দেখিনি আসলে। অবশ্যই আওয়ামী লীগের আমলে রেল লাইন না, চিটাগাং রেল স্টেশনে আগুন দেয়া হয়েছিল, ভুলে যান কেন? আপনাকে আমার প্রশ্নটি যদি শেষ করতে দেন, আপনি এগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মনে করেন কিনা? এবং সর্বশেষ এই পরশুদিন 4 জানুয়ারি রাতে, আসলে ভোর রাতে 1:30টার পরে, মানে 5ই জানুয়ারি হয়ে গেছিল, তখন আপনাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে যেই আহ্বান এসেছিল, তাকে এক রকমের সন্ত্রাসী আহ্বান বলে মনে করেন কিনা? নাকি ওটা রাজনৈতিক আহ্বান যে ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে, মহল্লায় মহল্লায় বিচ্ছিন্ন করতে হবে, মানে এই যে একটি অল আউট পরিকল্পনা সরকার পতনের, ঢাকাকে বিচ্ছিন্ন করার, এগুলোকে কি রাজনৈতিক পরিকল্পনা বলবেন কিনা? বাংলাদেশের রাজনৈতিক, আগেও আপনারা বলেছেন যে এটাকে আপনি যেভাবেই দেখেন, রাজনৈতিক যে ধারা, এই ধারা থেকে আমাদের অনেক ক্ষেত্রে বের হয়ে আসা উচিত। বের হয়ে আসার জন্য বিএনপি মাঝে মাঝে চেষ্টা করেনি তা না। দেখেন আজকের যে সহিংসতা, আজকে যেটা হচ্ছে, এটি ইনভাইট করলো কারা? এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। বিএনপি তো আজকের এই অবরোধ, এই যে সহিংস অবস্থা রাস্তায় হোক, এটি চায়নি। তারা চেয়েছিল নিরাপদে নির্বিঘ্নে একটা জনসমাবেশ করতে, এবং সেখানে মানুষকে তাদের কথা বলতে, মানুষকে এই সরকারের অগণতান্ত্রিক আচরণ বিষয়ে 5 জানুয়ারির নির্বাচন, যে নির্বাচন হয়নি, সে বেশি উদ্বুদ্ধ করতে। আপনি সেই সুযোগটুকু দিলেন না। এইটা অতীতে প্রমাণিত হয়েছে, যেটা মিল্লাত ভাইও বলেছেন, বড় বড় জনসভা বিএনপি করেছে, কই তখন তো সহিংসতা হয়নি। তাদেরকে আপনি একটা জনসভা করার অনুমতি যদি দিতেন, তাহলে রাজনীতি এই পর্যায়ে যায়। নিশ্চয়ই শীর্ষ নেত্রীকে আটকে রাখবেন, জনসভা করতে দিবেন না, তো তাদের জন্য পথ কি সেটি আপনারা বলে দেন। জি, জুলফিকার আলী শেষ করছেন। জি, আমি জাস্ট একটা জিনিস দেখেন, আপনার যে দুঃখ, ক্ষোভ, রাগের জায়গা, এটা বোঝা যাচ্ছে, এবং এটার প্রতি কিন্তু যথেষ্ট সহানুভূতি আছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই বিএনপি যখন ক্ষমতায় ছিল এবং আগামীতে ক্ষমতায় আসে, যদি এই বিএনপির আচরণ কি হবে? আপনি যে বলছেন সহনশীল একটি, মানে কথা বলতে দেয়, এগুলি কি বিএনপি করবে? মানে সমস্যাটা কি হচ্ছে, আমি একটা জিনিস বলি, আপনারা যখন অতীতে ক্ষমতায় ছিলেন, আপনাদের আচরণগুলি যখন দেখেন, তখন না আপনাদের এই ভালো কথাগুলি বিরোধী দলে আসার পরে মানুষ ঠিক কনফিডেন্স পায় কিনা আমি জানি না। কারণ এই আপনাদের দল ক্ষমতায় থাকার সময় আপনারা গ্রেনেড মেরে আপনি বিরোধী দলের নেত্রীকে মারার চেষ্টা করা হয়েছে, জঙ্গিবাদের একটি উত্থান পৃষ্ঠপোষকতা করা হয়েছে। মানে এখন কোন ভরসাটা আপনারা দেবেন যে আগামীতে ক্ষমতায় আসলে আপনারা আজকে যেগুলি নিয়ে সমালোচনা করছেন, এই আচরণ কোনোটাই করবেন না, আপনারা খুবই ভালো আচরণ করবেন? এই গ্যারান্টিটা যেটি বলছেন সেটি হচ্ছে একটা অপ্রমাণিত অভিযোগ যে বড় বড় জনসভা করেছেন আপনারা, সেই বড় বড় জনসভা করেছেন, যখন আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে পেরেছে জনসভায় কোনো কিছু হবে না, আর বড় বড় জনসভা ওটা আমরাও করি, যত টাকা খরচ করব তত লোক বেশি আসবে, সেটা আওয়ামী লীগ টাকা দিয়ে লোক আনে। আমরা শুধু না, বিএনপি শিখিয়েছে 96 সনের নির্বাচনে, 91 সনের নির্বাচনে কিভাবে মানুষ আনতে হয়, এটা আমরা জানি, এটা নিয়ে কথা বলেন না। আর যেহেতু রাজনীতির সাথে আমি জানি না, আপনারা টাকা নিয়ে আনেন, এটা জানলাম, যেহেতু রাজনীতির সাথে টাকা দিয়ে লোক আনেন, এটা জানলাম, আপনি সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত না, এইজন্য আপনি অনেক কিছু কম জানেন হয়তো। যেহেতু কম জানেন, সেহেতু সে যেটা জানেন না সেটা নিয়ে কথা বলেন না। আপনাদের নেতারা কি করে এটা আমি জানি। আর তথ্য নিয়ে কথা বলবেন, শুনেছিলাম 5ই জানুয়ারি 13তে হেফাজতের আন্দোলন নাকি হাজারে হাজারে সৈন্য মরে, লাখে লাখে সৈন্য মরে, হাজারে হাজার সমন করিয়া দেখে কয়েকজন। সেই কয়েকজনের মধ্যে আবার গত 2 সপ্তাহ আগে 4-5 জনকে জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে।
এইটা হচ্ছে আপনার তথ্য, এইটা হচ্ছে গুম, এইটা হচ্ছে। তবে আমি মনে করি একটা হত্যা, একটা গুম একটা মায়ের বুক খালি করে। আমি বলি সেই ধরনের নেতা নেত্রী আমরা চাই যারা নিজের জীবনকে দিয়ে তারপরে অন্যের জীবন আমরা নষ্ট আসলে করবে। জীবন দেওয়ারই অবসান আমাকে- চাই। আমাকে 10 ডাক্তার সেকেন্ডে হাবিবুল্লাহ না, টেম্পি- বলতে পারি। না, না, আমাকে- জি, আমাকে 10 সেকেন্ডে জি, 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 বলতে পারি। জি, মানে জি, আমি দুজন পার্টিকে, মানে দুইজন পার্টির মেজর, দুইটা পার্টির এখানে আছেন ওনারা, মানে এই যে আমি একটা জিনিস বলি, আপনাদের নেতা নেত্রীদের উপরে যখন নিবর্তনমূলক ব্যবস্থা নেওয়া হয় আপনাদের প্রাণ কাঁদে। আমি ঠিক জানি না ওনারা শুনতে পাচ্ছেন কিনা। ডাক্তার সায়ন্তকে শুনতে মৌসুমী পাচ্ছেন? পাখির মতো দেশে এসে বক্তৃতা দিয়ে না, না, না। তথ্য উপাত্ত দিয়ে তারা- আবার চলে তারা যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ সেটা করছে, কি ধরনের তারা রাজনীতি? অটিজম নিয়ে আন্দোলন করছে, তারা বিশ্ব দরবারে বাংলাদেশের আমি- মুখ উজ্জ্বল আমি- জি, করছে। ডাক্তার হাবিবুল্লাহ টেম্পি, ধন্যবাদ আমি- আপনাকে। ডাক্তার সায়ন্তকে আসলে একটি প্রশ্ন আমি- আপনি আগেই ছুড়ে দিয়েছিলেন, তার না, আমি উত্তরটি তো- নিয়ে আমাকে না, বিদায় আমি বলছি জানাতে যে হবে। এই যে দেখেন আপনাদের দুই দলের নেতা কর্মীদের উপরে যখন বিভিন্ন সরকার নিবর্তনমূলক আচরণ করে আপনাদের প্রাণ কাঁদে। কিন্তু আমি একটা জিনিস বারবার ভাবি, আপনারা এই যখন ক্ষমতায় থাকেন সাধারণ মানুষের উপর যখন নিবর্তনমূলক ব্যবস্থা নেন, নানান বাড়ির ঘরের তালা ভেঙে পুলিশ তাকে ধরে নিয়ে এসে জেলে ভরে দেয় এবং কোনো অভিযোগ ছাড়াই তাকে মারে, কাস্টডিতে মারা যায়, তাদের জন্য কি আপনাদের প্রাণ কাঁদে না? অবশ্যই কাঁদবে না কেন? এবং তাহলে আপনি এগুলি একটা প্র্যাকটিস বন্ধ প্রশ্ন হচ্ছে না কেন করেছিলেন। আপনারা ক্ষমতায় গেলে? আপনি বলেছিলেন বিএনপি ক্ষমতায় এলে কি করবে। বিএনপি এটা আমি বলতে পারি ফ্র্যাঙ্কলি যে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেটি পলিসি মেকিং তো আমার লেভেলে বা আমি না, তবে আমার প্রত্যাশা, আমার মতো অসংখ্য বিএনপি নেতাকর্মীর প্রত্যাশা যে আওয়ামী লীগ খারাপ কাজ করছে বলে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করছে, সেই একই কাজ যদি বিএনপি করে তাহলে বিএনপিকে মানুষ ক্ষমতায় আনবে কেন? সুতরাং বিএনপির অতীতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই সেগুলি শুধরে নিতে হবে এবং এইরকম কাজ তারা করবে না, এটি প্রত্যাশিত। এবং যদি আমি এইখানে দাঁড়িয়ে আপনাকে বলছি ভবিষ্যতেও যদি কথা হয় কখনো বিএনপি ক্ষমতা আসে এবং এ ধরনের কাজ করে, আমি সেই বিএনপির বিরুদ্ধে কথা বলবো। আমাদের নিশ্চয়ই তখনও আমার দেখা হবে। last কথা, ডাক্তার শাখাওয়াত হোসেন মিডিয়া- সায়ন্ত, ধন্যবাদ আপনাকে। ডাক্তার হাবিবুল্লাহ টেম্পি, একেবারে শেষ মন্তব্য। মিডিয়া নির্ভর দল হিসেবে যদি এই টিভি গুলো কিংবা রেডিও গুলো শুধুমাত্র এই হরতাল অবরোধের খবর প্রচার না করত, সারা বাংলাদেশে কোনো হরতাল অবরোধ হতো না। কারণ কি? কিছুটা হলেও যেটা হচ্ছে, কারণ কি বিএনপির নেতা নেত্রীরা, জামাতের নেতা নেত্রীরা তারা ঘরে বসে থাকে, পত্রিকায় বিবৃতি দেয়, টেলিভিশনে কথা বলে, এই জন্য ডাক্তার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিবেন। ধন্যবাদ এই জন্য আপনাকে। রাস্তাঘাটে ডাক্তার এই যে- হাবিবুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। ৭১ জার্নালে সংযুক্ত ছিলেন তারা। একটা ছোট বিরতি নিয়ে ফিরে এসে জানি না কতটুকু সময় পাবো, তবুও থাকুন। আবারও ফিরে এলাম ৭১ জার্নালে। মোস্তফা ফিরোজ, আজকে সারাদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা বিরতির মধ্যেই কথা বলতে বলতেই যখন চলে এলাম এই অনুষ্ঠানে আলোচনা করি যে সারাদিন ধরেই প্রেস ক্লাবও আলোচনায় ছিল। জুলফিকার আলী মানিক, আপনি এই প্রসঙ্গেও কথা বলতে চাইছিলেন যে দুদিন ধরে প্রেস ক্লাবও আলোচনায় আছে। আমরা এর আগেও দেখেছি যখন মার্চ ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের অভিযাত্রার ডাক দিয়েছিলেন গত বছরের আগের বছর ৫ই জানুয়ারি নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া, তখনও আমরা দেখেছিলাম যে দুটি প্রাঙ্গণ, প্রেস ক্লাব প্রাঙ্গণ এবং আদালত প্রাঙ্গণ, এই পেশাজীবীদের দুটি প্রাঙ্গণ আসলে একরকমের সবচেয়ে উত্তপ্ত রাজনৈতিক ময়দান হয়ে উঠেছিল। মানে আমি তো সাংবাদিক হিসাবে গত 2 দিনের ঘটনায় আসলে একটু লজ্জিত, সত্যি কথা বলতে। কারণ প্রেস ক্লাব তো আসলে সাংবাদিকদের একটি ক্লাব, একটি প্রফেশনালসদের ক্লাব। তা এখন আমাদের প্রেস ক্লাব, দুঃখজনক হলেও সত্য যে আমাদের প্রেস ক্লাবের একটি রাজনৈতিক লেভেল বহুকাল ধরে লেগে আছে। হ্যাঁ, মানে তাই এখন মনে করেন শুধু যে professional হলেই যে professional আপনি এর না। member হবেন না, তাও তা কোনো না, কথা যেমন নয়। আমি মেম্বার না, হ্যাঁ আমি জানি যে আমি আগামী 40 যেহেতু- বছরেও হয়তো যেহেতু হবেন আমার না। পিঠে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো লেবেল লাগানো নেই, আমার পক্ষে ওখানে মেম্বার হওয়া সম্ভব না। তো এখন ঘটনা হচ্ছে যে এই প্রেস ক্লাবের এই যে দলীয়করণ, যে প্রেস ক্লাবকে বা দল বিভক্ত হয়ে প্রেস ক্লাব, এই জিনিস তো পুরনো। মানে আমরা এই যে প্রায় 2.5 দশক, 2 ভাই আরো বেশি সময় সাংবাদিকতায় আছেন, তো এই জিনিসটা, এই চেহারাটা আমরা গোপনে বা মানুষ জানতো, কিন্তু এটার একটি আগলি ফেস কখনো দেখে নাই। সেই একটি আগলি ফেস, একটি নোংরা চেহারা এই গত 2 দিনে দেখা গেল, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এবং আমি আপনাদের চ্যানেল এবং আমি আরো কিছু চ্যানেল, আমি বলবো যে আমি কালকে লাইভ দেখছিলাম, এখন সেখানে আপনাদের যারা রিপোর্টাররা বলেন, ধারা বর্ণনা দেন ঘটনার, ওনারা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার বাসায় 11 জনের একটি সাংবাদিক দল ঘরে ঢুকেছে এবং ওরা হচ্ছে বিএনপি অংশের সাংবাদিক। এবং আজকে দেখলাম আরেকটা বলছে যে প্রেস ক্লাবে সরকার দলীয় সাংবাদিক বা সরকার পক্ষের। একটা সাংবাদিকের পরিচয় কেন বিএনপি অংশের আর সরকার বা আওয়ামী লীগ?
এটা খুবই দুঃখজনক। এই যে আগলি ফেসটা যেটা এতদিন কোনো একটা কিছু দিয়ে ঢাকা ছিল, কেমন করে ঢাকা ছিল? মানে না, ঢাকা আমাদের- ছিল যে এটার কোনো দৃশ্যমান বিস্ফোরণ দেখা যায়নি, কিন্তু তার একটা দৃশ্যমান বিস্ফোরণ দেখা গেল, যেটা রিয়েলি যারা সত্যিকার অর্থে প্রফেশনাল জার্নালিজম করতে চান তাদের জন্য খুব পেইনফুল, খুবই দুঃখজনক। তবে আমি একটা জিনিস বলি দুবাই জি। ছোট্ট করে, মানে আমি মনে করি যে একজন সাংবাদিক বা যে কোনো নাগরিকের রাজনীতি করার অধিকার আছে, উনি ব্যবসা করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, কিন্তু সাংবাদিকতাই যিনি করতে চান প্রফেশনাল, তিনি সাংবাদিকতাই করুন। তিনি যদি মনে করেন আমি অন্য কিছু করতে চাই, আমি অমুক নেত্রীর উপদেষ্টা হতে চাই, আমি অমুক পার্টিতে যেতে চাই, ইলেকশন করতে চাই, আপনি সাংবাদিকতা ছেড়ে চলে যান। কারণ বাংলাদেশের একটি উদাহরণ বলি, প্রথম আলোর সম্পাদক, তিনি একসময় রাজনীতি করতেন, রাজনীতি ছেড়ে তিনি সাংবাদিকতায় চলে এসেছেন, এখন আর রাজনীতি করেন না। অনেকে আছে, আপনি বিদেশে যান, ফ্রান্সে একজন সাংবাদিক প্রেসিডেন্ট হয়েছেন ইলেকশনে, তার অর্থ এটা উনি সাংবাদিকতা ধরে রেখেছেন। সো সাংবাদিকতা যতদিন করবেন করুন, যখন পলিটিক্স করতে চান পলিটিক্স করুন। আপনি সাংবাদিক একই সাথে, আপনি পলিটিশিয়ান একই সাথে, আপনি ব্যবসায়ী একই সাথে, আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করেন একই সাথে, আপনি অমুক জায়গায় লোক পাঠান একই সাথে, রাইট? আপনার দোকান আছে, মার্কেট, এত পরিচয়। আবার যখন আপনার অন্য কোনো কারণে সমস্যা হয় তখন কিন্তু একটাই পরিচয়, আমি প্রেস ক্লাবের গত সাংবাদিক দুদিনের ঘটনা প্রবাহকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটাই একটা উলঙ্গভাবে প্রকাশিত হলো। আমি সেই মানে কথা আপনাদের বলছিলাম। বুঝতে পারছি না, মানে আপনাদের এতদিন ধারণা ছিল যে আপনারা জানেন যে আওয়ামী লীগ সাংবাদিক, বিএনপি সাংবাদিক আছে, কিন্তু সাধারণ মানুষ জানে না, মানে সেই জন্য আপনারা বিশেষভাবে লজ্জিত। এবং সেই কারণে লজ্জিত অবশ্যই। এটা আমাদের এটা পেশার, এটা এই ধরনের ঘটনাগুলো কলঙ্কজনক। দেখেন, আমি শুরুতেই বলছিলাম, যদিও একটা খেদোক্তি থেকে বলছিলাম, যে এরশাদ সামরিক স্বৈরাচার হয়েও রাজনীতিকে যতটা না খারাপ করেছে, এর পরবর্তীতে গণতন্ত্রের নাম দিয়ে দুই দলগুলো কত খারাপ করেছে। প্রত্যেকটা পেশাজীবী সংগঠনগুলো দলীয়ভাবে বিভক্ত করার মধ্য দিয়ে সমস্ত পেশার উপরে যে সম্মান, সেই সম্মানটা বা সাধারণ মানুষের কাছে নষ্ট করে ফেলেছে। এই যে আজকে কালকে যে আদালত প্রাঙ্গণে যে ঘটনা ঘটলো, বিচারপতির গাড়িতে হামলা হওয়ার মধ্য দিয়ে, আইনজীবীদের মধ্য দিয়ে, এই আইনজীবীদের সম্পর্কে বা এই বিচারপতিদের সম্পর্কে কি ধারণা মানুষের মধ্যে জন্মালো। প্রেস ক্লাব অঙ্গনে, প্রেস ক্লাব হচ্ছে সাংবাদিকদের একটা জায়গা, যেটা হবে পেশাদার সাংবাদিকদের একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে কি হলো, এই যে জুলফিকার মালিক যেটা বললো, যে আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ বিএনপি হয় সাংবাদিক, সাংবাদিক হবে তার একটা অবস্থান থেকে, সে আওয়ামী লীগ বিএনপি সবাইকে নিরপেক্ষ বস্তুনিষ্ঠভাবে সমালোচনা করবে। তারা নিজেরাই একটা দল, সাংবাদিকতাই একটা দল, তারা তো অন্য কোনো আওয়ামী লীগ বিএনপির নামে তো বিভক্ত হতে পারে না। কিন্তু দুঃখজনকভাবে কিন্তু এই গণতান্ত্রিক আমলে, অর্থাৎ এরশাদ উত্তর আমলেই কিন্তু এই বিভাজনটা হয়েছে সমস্ত ক্ষেত্রে, বিচারাঙ্গনে, চিকিৎসকদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, প্রশাসন, বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে শিক্ষক, কিন্তু সবচেয়ে শিক্ষকদের মধ্যে, ভয়ঙ্কর। সমস্ত ক্ষেত্রে এই বিভাজনের মধ্য দিয়ে আসলে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, ভালো কিছু হচ্ছে না। সেটি আমার বক্তব্য। না, সেই ইন্টারেস্টিং। দেখেন, শেষ 70 করতে দশকের হবে। শেষে যখন জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায়, জামাতের দুইজন যুদ্ধাপরাধী, যাদের একজন কামারুজ্জামান আর একজন হচ্ছেন কাদের মোল্লা, ওনাদেরকে প্রেস ক্লাবের মেম্বার করা হয়েছে। ওনারা একই সাথে জামাতের নেতা, ওনাদের পার্টির পত্রিকা চালান, এই সাংবাদিক পরিচয়ে ওনারা প্রেস ক্লাবের সকল সুবিধা নেন। অথচ প্রফেশনাল জার্নালিস্টরা, তাদের কিন্তু কোনো স্পেস নাই প্রেস ক্লাবে। এটা কি দুঃখজনক না? অবশ্যই দুঃখজনক। সো এই প্রেস ক্লাবের প্রতি প্রফেশনাল সাংবাদিক, এবং এই অবস্থার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমি আন্দোলনও করেছি। হ্যাঁ, দীর্ঘ আন্দোলন করেছেন 90 দশকের শুরুর দিকে। ধন্যবাদ মোস্তফা ফিরোজ দীপু আন্দোলনের জন্য এবং ৭১ জার্নালে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জুলফিকার আলী মানিক। ধন্যবাদ দর্শক আপনাদের যারা সঙ্গে ছিলেন এতক্ষণ ৭১ জার্নালের। আগামীকাল একই সময়ে আবারও ৭১ জার্নাল দেখবেন, এই আমন্ত্রণ জানিয়ে আমি নবনীতা চৌধুরী আজকের মতো বিদায় নিচ্ছি। থাকুন সবসময় ৭১-এর সঙ্গে।